স্কুলের কিছু সাধারণ শিক্ষার্থীরা একবার এক ট্রিপে যায়। সেখানে তাদেরকে মাফিয়া নামক একটি গেমে পার্টিসিপেন্ট হতে হয়। প্রথমে তারা মজার ছলে গেমে অংশগ্রহণ করলেও এরপর থেকে শুরু হয় গেমের ভয়াবহতা। একে একে সব স্টুডেন্ট নৃশংসভাবে আত্মহত্যা করতে থাকে। কেন সবাই এভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে? এই গেমের শেষ কোথায়? কারাই বা এই গেম কন্ট্রোল করছে? আর তারা কি এই মরণ গেমের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে নাকি? জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো বন্ধুরা, স্বাগতম সিনে এক্সপ্লোর চ্যানেলে আরও নতুন একটি ভিডিওতে। আজ আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সার্ভাইভাল হরর মিস্ট্রি ড্রামা নাইট হ্যাজ কাম। তোমাদের যদি অ্যালাইস ইন বর্ডারল্যান্ড অথবা স্কোয়াড গেমের মতো সিরিজ ভালো লাগে, তাহলে আশা করি আজকের এই ড্রামাটাও তোমাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। গভীর রাত, রুমের ভেতরে গাঢ় অন্ধকার। হাই স্কুল পড়ুয়া ইয়নসু হোস্টেল রুমে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকালে তার ঘুম ভেঙে যায়। চমকে উঠে সে খেয়াল করে মোবাইলটা ব্লিঙ্ক করছে। সে কাছে গিয়ে দেখে মোবাইলে একটা লেখা ডিসপ্লে হচ্ছে, নাইট হ্যাজ কাম। লেখার ফন্ট দেখে মনে হচ্ছিল এটা যেন মৃত্যুর সংকেত। এই সময় সে খেয়াল করে উপরের বেড থেকে রক্তের ফোঁটা পড়ছে মোবাইলের ডিসপ্লেতে। সে উঁচু হয়ে দেখে কেউ একজন বেডের উপরে মরে পড়ে আছে। এটা দেখে ইয়নসু ভয়ে বাইরে দৌড় দেয়। তবে বাইরে বেরিয়ে দেখে তার সামনে বিশাল বড় একটা সুইমিং পুল। সুইমিং পুলের অন্য পাশ থেকে ভয়ঙ্কর কেউ একজন বেরিয়ে আসছে। হঠাৎ সেই ভয়ঙ্কর অবয়বটা পানিতে ঝাঁপ দেয় এবং তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। ইয়নসু আবারও আতঙ্কে ভেতরের দিকে দৌড় দেয় এবং দেখে তার ক্লাসমেটরা সবাই জম্বি হয়ে গিয়েছে। সবাই তাকে খেতে এগিয়ে আসছে। তখনই ভয়ে বুক দরফর করতে করতে ইয়নসু জেগে ওঠে। আসলে সে এতক্ষণ একটা স্বপ্ন দেখছিল। ইয়নসু ক্লাসমেটদের সাথে স্কুল থেকে আউটিংয়ের জন্য যাচ্ছিল। ক্লাসমেটরা হই হুল্লোড়ে ব্যস্ত ছিল। তবে ইয়নসু এতক্ষণ একটা মার্ডার মিস্ট্রির বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। ইয়নসুর ধারণা এজন্যই হয়তো সে এই দুঃস্বপ্নটা দেখেছে। সে একবার পেছনে ফিরে দেখে বাসে পেছনের দিকে যারা বসেছিল তারা মাফিয়া গেম খেলছিল এবং খুব হইহুল্লো করছিল। তাদের চেঁচামেচির জন্য অনেকে বিরক্ত হচ্ছিল, তাই তারা গেম খেলা থামিয়ে দেয়। এরপরে ইয়নসু তার ক্লাসমেট জুনহির দিকে তাকায়। জুনহি ঘুমোচ্ছিল। জুনহির পেছনের সিটে তাদের আরেক বান্ধবী সৌমি বসেছিল। সেও জুনহিকে পছন্দ করে। সে ঘুমন্ত জুনহির সাথে একটা সেলফি তুলে নেয়। এটা নিয়ে আবার কয়েকজন হাসি তামাশা করে। ইয়নসু এগুলো চুপচাপ দেখছিল। ইয়নসুর পাশে তার বেস্ট ফ্রেন্ড জাং বসেছিল। সে সবসময় প্রোগ্রামিং, কোডিং এসব নিয়ে ব্যস্ত থাকতো। সে কোনো একটা গেম বানানোর চেষ্টা করছে। ইভেন এই সময়ও সে ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল। তো জাংন ইয়নসুকে জিজ্ঞাসা করে, জুনহিকে এত পছন্দ করো, তার পাশে বসো না কেন? তাহলে তো আর কষ্ট করে পিছন ঘুরে তাকানো লাগে না। জাংনের কথায় ইয়নসু একটু লজ্জা পেয়ে যায় এবং মাথা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। যাই হোক, তাদের যাবার রাস্তার পথে পাশের জঙ্গলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়েছিল। তারা কেউ সেটা খেয়ালই করে না। দীর্ঘ জার্নির পরে তারা রিট্রিট সেন্টারে পৌঁছায়। এখানেই তারা 2-3 দিন থাকবে। নর্মালি যখন স্টুডেন্টের পড়াশোনার প্রেশার বেড়ে যায় তখন তাদের মানসিক প্রেশার কমানোর জন্য রিট্রিট সেন্টারে আনা হয়। এখানে তারা বিভিন্ন গেম, আনন্দ, বিনোদনের মাধ্যমে নিজেদের মেন্টালি রিফ্রেশ করে। তো বাস থেকে নামার পরে তাদের সঙ্গে আসার টিচার খেয়াল করে শুধু এই একটা ক্লাসের বাসই এখানে এসে পৌঁছেছে, বাকি ক্লাসের বাস একটাও আসেনি। তাই টিচার অন্য টিচারদের ফোন করে আপডেট জানার চেষ্টা করছিল। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে সে ফোনের ওপাশের কথা প্রায় কিছুই বুঝতে পারছিল না। এদিকে ইয়নসু বাস থেকে নামার পর তার মনে হচ্ছিল এখানে সে আগেও এসেছে। জায়গাটা তার চেনা চেনা লাগছিল। সে এই ব্যাপারটা তার ফ্রেন্ড জাংনের সাথে শেয়ার করে। তবে জাংন জানায় প্রায় সব রিট্রিট সেন্টার দেখতে একই রকম, কেননা এদের ডেকোরেশন ও ফেসিলিটিস একই টাইপের। এই জন্য হয়তো ইয়নসু জায়গাটা চেনা চেনা লাগছে। তো ইয়নসু আর এই ব্যাপারটা তেমন না ঘাটিয়ে ভিতরে চলে যায়। স্টুডেন্টরা ভেতরে ঢোকার পথে স্টেশন নিচে একটা কিউআর কোড দেখতে পায়। এক জায়গায় সেই কিউআর কোডটা স্ক্যান করতে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। কিউআর কোড স্ক্যান করলে রিট্রিট সেন্টারের একটা অ্যাপ ইনস্টল হয়ে যাবে। সবাই নিজেদের মোবাইলে অ্যাপটা ইনস্টল করে নেয়। তবে ইয়নসু অ্যাপ ইনস্টল না করে কয়েকটা ম্যাগাজিন বেছে নেয়। এরপরে সবাই ভিতরে গিয়ে নিজেদের মতো ব্যস্ত হয়ে যায়। কেউ কেউ নাচ গান অথবা আবার আড্ডা মজা মাস্তিতে এনজয় করতে শুরু করে। তবে তারা একটু বিরক্ত হচ্ছিল, কারণ মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না এবং ওয়াইফাই সিগন্যালও কাজ করছিল না। তো এনজয়মেন্ট শেষ করে যে যার মতো রুমে চলে যায়। রাতে জাঙ্গন ইয়নসুর ব্যাগের ভেতরে লুকিয়ে একটা গিফট বক্স রাখে, কারণ আগামীকাল তার জন্মদিন। এরপরে তারা গল্প করছিল, তখন তাদের ফোনে নোটিফিকেশন আসে। ইয়নসু অবাক হয়ে খেয়াল করে সে তো মোবাইলে রিট্রিট সেন্টারের অ্যাপটা ইনস্টলই করেনি, তবুও অটোমেটিক তার ফোনে অ্যাপটা ইনস্টল হয়ে গিয়েছে। তাদের ফোনের নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয় শীঘ্রই মাফিয়া গেম শুরু হতে যাচ্ছে। তাই সবাই যেন নিজেদের আইডেন্টিটি চেক করে নেয়। ফোন মুখের সামনে আনতেই তাদের অটোমেটিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় এবং একটা গেমের মেনু চলে আসে। পাশাপাশি ইয়নসুকে জানানো হয় তার আইডেন্টিটি হলো সিটিজেন মাফিয়া।
গেমের রুলস থেকে জানা যায় এখানে আসা প্রত্যেকটা স্টুডেন্টই গেমে পার্টিসিপেট হয়ে গিয়েছে। তাদের এক একজনের এক এক রকম আইডেন্টিটি। আচ্ছা, তো এখানে তোমাদেরকে গেমের রুলসটা জানিয়ে দেওয়া যাক। এই গেমের মোট 4 ধরনের আইডেন্টিটি রয়েছে: সিটিজেন, ডাক্তার, পুলিশ অফিসার এবং মাফিয়া। র্যান্ডমলি এক একজনকে এক একটা আইডেন্টিটি দেওয়া হয়, তবে তাদের মধ্যে কে ডাক্তার, কে সিটিজেন, কে পুলিশ বা কে মাফিয়া এটা সিক্রেট রাখা হবে, অন্যদের সেটা জানতে দেওয়া হবে না। তো এই গেমের দুটো টিম আছে, একদিকে সিটিজেন, ডাক্তার এবং পুলিশ অফিসার মিলে একটা টিম হয়ে খেলবে, অন্যদিকে মাফিয়ার একটা টিম হয়ে খেলবে। এখন গেমটা হলো সিটিজেনদের মাফিয়াকে খুঁজে বের করতে হবে এবং তাদের ভোট দিতে হবে। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পাবে সে এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ সে মারা যাবে। সব সিটিজেনেরা মাফিয়াদের খুঁজতে প্রতিদিন সকাল 6টা থেকে মাঝরাত পর্যন্ত সময় পাবে। এরপরে রাতে অ্যানাউন্সমেন্ট করা হবে কে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এমনকি সবচেয়ে বেশি ভোট পাওয়া ব্যক্তি যদি মাফিয়া নাও হয় তবুও সে মারা যাবে। তারপর রাত হলে সব সিটিজেন ঘুমিয়ে যাবে, শুধুমাত্র মাফিয়ারা জেগে থাকবে। তখন তাদের হাতে সুযোগ থাকবে একজন সিটিজেনকে মেরে ফেলার। আর এই গেমের ইন্টারেস্টিং পার্ট হলো এটাই, মাফিয়া এবং সিটিজেন এই দুই টিমের প্লেয়ার মরতে মরতে লাস্টে যে টিমের প্লেয়াররা বেঁচে থাকবে তারা গেমটা জিতে যাবে, সেই সাথে গেমটাও শেষ হয়ে যাবে। এখানে আরও কিছু ব্যাপার ক্লিয়ার করে দেই। সিটিজেনেরা যদি মাফিয়া সন্দেহ করে নিজেদের কোনো প্লেয়ারকে বেশি ভোট দিয়ে ফেলে তাহলে তাদের টিমের প্লেয়ারই কমে যাবে, অর্থাৎ এতে তাদের নিজেদেরই ক্ষতি হবে। যেহেতু তাদের সহজে বোঝার উপায় নেই তাদের ভেতরে কারা কারা মাফিয়া, আবার রাতে যেহেতু সিটিজেনেরা ঘুমিয়ে থাকবে তাই মাফিয়ারা ইজিলি একজনকে খুন করতে পারবে। সুতরাং এই হিসেবে তো মাফিয়াদের জন্য গেমটা ইজি, তাই না? তো গেমটাকে ফেয়ার করার জন্য সিটিজেনদের ভেতরে ডাক্তার এবং পুলিশকে রাখা হয়েছে। ডাক্তারের স্পেশাল অ্যাবিলিটি হলো সে যে কোনো একজন পার্টিসিপেন্টকে মৃত্যু হওয়া থেকে বাঁচাতে পারবে। আর পুলিশ অফিসারের অ্যাবিলিটি হলো সে প্রতি রাতে একজনকে চেক করে দেখতে পারবে সে মাফিয়া কিনা। তো রুলসগুলো দেখার পরে সবাই খুব উৎসুক হয়ে ওঠে। তারা ভেবেছিল এটা এই রিট্রিট সেন্টারের স্পেশাল কোনো গেম, তাই তারা মজার ছলে তাদের একজন বন্ধু হেউলকে ভোট দিতে শুরু করে। তবে সবাই গেমটা নিয়ে উৎসুক হলেও ইয়ংসু এবং জাংন বেশ চিন্তিত ছিল, তারা গেমটাতে রেজিস্ট্রেশন করেনি। তবুও তারা কিভাবে পার্টিসিপেন্ট হয়ে গেল? তাছাড়া তাদের ফোনে ইন্টারনেট কানেকশনও ছিল না, তাহলে গেমটা কিভাবে কাজ করছে এসব নিয়ে তাদের কনফিউশন হচ্ছিল। তাই তারা এখানকার স্টাফদের সাথে কথা বলতে রিসিপশনে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে স্টাফেরা কেউ নেই। আবার তাদের টিচার অনেকক্ষণ আগে বাকি ক্লাসের গাড়িগুলো রিসিভ করতে গিয়েছিল, সেও এখনও ফেরেনি। ইয়নসু টেবিলে একটা কফির কাপ দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে দেখে কফিটা অল্প কিছুক্ষণ আগে বানানো হয়েছিল। এই সময় সেখানে জুনহি আসলে ইয়নসু তাকে জিজ্ঞাসা করে সে এখানে কাউকে দেখেছে কিনা। জুনহি জানায় সে কাউকে দেখেনি। এই সময় টেবিলের উপরে টেলিফোনটা বেজে উঠলে ইয়নসু দ্রুত কলটা রিসিভ করে, কিন্তু একটা শো আওয়াজ হয়ে লাইনটা কেটে যায়। সে আবারও ইমার্জেন্সি হটলাইনে ফোন দেবার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এই সময় ইয়নসুর ফোনে বান্ধবীদের মেসেজ আসে এবং তাকে সুইমিং পুলের কাছে ডাকে, তাই তারা নিচতলায় নেমে আসছিল। তখন তাদের সাথে ক্লাসমেট জুনের দেখা হয়। দেখে বোঝাই যাচ্ছিল জুনকে কেউ পিটিয়েছে, নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে সে তুলো গুজে রেখেছে। তো জুনহি যেহেতু তাদের ক্লাস ক্যাপ্টেন ছিল তাই সে ব্যাপারটা সেটেল করতে বাস্কেটবল ফিল্ডে গিয়ে দেখে 3জন বদমাস ছেলে তাদের আরেক ক্লাসমেট দাবেবিংকে বুলি করছিল। এরাই জুনকে মেরেছে। এরা 3জন হলো কিয়ংজুন, সিয়ংবিং এবং জিনহো। ক্লাসের ভেতরে এরাই সবচেয়ে বজ্জাত স্টুডেন্ট। এখানে জুন এবং দাবিংয়ের কোনো দোষী ছিল না। এরা জোনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। জোন নিজের সেমিস্টার ফি দেওয়ার জন্য টাকাটা ব্যাক চেয়েছিল, এই জন্য ওরা জোনকে মারধর করেছে। আর টাকা চাওয়ার সময় জোনের সাথে দাবেংও ছিল, তাই তাকে ওরা বুলি করছে। তো জুনহি এগিয়ে তাদের থামানোর চেষ্টা করলে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তবে এ সময় ইয়নহু তার বন্ধুদের নিয়ে সেখানে আসে। এরা সিনিয়র এবং ক্লাসের ভেতরে সবচেয়ে শক্তপোক্ত ছিল, তাই ইয়নহু এবং তার গ্রুপের সাথে কেউ ঝামেলায় জড়াতে চায় না। তাই কিয়ং বুলি থামিয়ে তার বন্ধুদের নিয়ে চলে যায়। এদিকে ইয়নসু সুইমিং পুলের সামনে এসে দেখে জায়গাটা অন্ধকার। সুইমিং পুলটাও বিশাল এবং ঝকঝকে, দেখে মনে হচ্ছিল এটা পুরোটা একটা ফ্লোর। সে সুইমিং পুলের অপর পাশে একটা আলো দেখে চমকে ওঠে। এখানকার দৃশ্যটা তার স্বপ্নের দৃশ্যের মতোই লাগছিল। হঠাৎ তখন হই হুল্লোড় করে আশেপাশে থেকে বন্ধুরা বেরিয়ে আসে। ইয়নসুর জন্মদিনে তারা সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিল সৌমি। সৌমি ইয়নসুকে বেশ হিংসা করত, এজন্য মজার ছলে সে ইয়নসুকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নর্মালি ইয়নসু সাঁতার জানতো, তাই সে উঠে আসার চেষ্টা করে, কিন্তু কিছু একটা তার পা টেনে ধরে পানির নিচে নামিয়ে নেয়। এই জিনিসটা হুবহু তার স্বপ্নে দেখা অদ্ভুত অবয়বটার মতো। ইয়নসু সেটার সাথে ফাইট করতে না পেরে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। তবে ভাগ্যক্রমে জুনহি এসে পানিতে ঝাঁপ দিয়ে ইয়নসুকে তুলে নিয়ে আসে, যদিও জুনহি পানির নিচে কিছুই দেখতে পায় না।
তো বেশ কিছুক্ষণ পরে ইয়নসুর জ্ঞান ফেরে। জুনহি তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল। ইয়নসু খেয়াল করে জুনহির হাত কাঁপছে, মানে তার প্যানিক হচ্ছে। আসলে জুনহি অনেকদিন আগেই সুইমিং ছেড়ে দিয়েছে। সে সুইমিং পুলে নামতো না, কারণ অনেকদিন আগে তার সামনে তার একজন বন্ধু পানিতে ডুবে মারা গিয়েছিল। সেই প্যানিক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তবে ইয়নসুকে বাঁচাতে সে আজ বাধ্য হয়ে সুইমিং পুলে নেমেছিল। তো যাই হোক, তারা কথা বলছিল, তখন সৌমি সহ কয়েকজন রুমে আসে। সৌমি তার কাণ্ডের জন্য ইয়নসুর কাছে ক্ষমা চায়। ইয়নসু তাকে ক্ষমা করে দেয়। এরপরে তারা বাইরে আসে। সেখানে ক্লাসের সবাই ছিল। তারা একে অপরকে শুভরাত্রি জানিয়ে নিজেদের রুমে যাচ্ছিল। তখন সাইরেন শোনা যায় এবং স্পিকারে অ্যানাউন্সমেন্ট হয়, ভোট শেষ হতে আর 1 মিনিট বাকি আছে, তাই যারা এখনো ভোট দেয়নি তারা যেন দ্রুত ভোট দেয়। 1 মিনিট পার হতেই গেমের ফলাফল অ্যানাউন্স করা হয়। সবচেয়ে বেশি ভোট পেয়েছে হেউল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘোষণা শুনে সবাই মজা পাচ্ছিল এবং হেউলের সাথে ঠাট্টা ফাজলামি করছিল। কিন্তু হঠাৎ হেউলের শরীর খারাপ হয়ে যায়। সে অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা ভেবেছিল সে ড্রামা করছে, কিন্তু হঠাৎ তার চোখগুলো জম্বিদের মতো সাদা হয়ে যায়। এছাড়া হেউল এমন একটা সূক্ষ্ম আওয়াজ শুনতে পাচ্ছিল যেটা আর কেউ শুনতে পাচ্ছিল না। তার এই আওয়াজে তার মাথার ভেতরে ব্যথা শুরু হয়। তাই সে আর সহ্য করতে না পেরে নিজেই মেঝেতে নিজের মাথা আঘাত করতে থাকে। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সে উঠে দাঁড়িয়ে এপাশে ওপাশের দেয়ালে নিজেকে ধাক্কা মেরে আহত করে। এরপর সে দৌড়ে জানালা ভেঙে লাফ দিয়ে আত্মহত্যা করে। মুহূর্তের ভেতরে এসব দেখে সবাই ঘাবড়ে যায়। হেউলের মৃত্যুর পরে স্পিকারে ঘোষণা করা হয় হেউল একজন সিটিজেন ছিল, অর্থাৎ ভুলভাল ভোটের কারণে সিটিজেনদের একজন প্লেয়ার কমে গেল। ঘোষণা শেষ হতে একটা মিউজিক বাজে এবং সবাই সেন্সলেস হয়ে যায়। আর এরই সাথে এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 শুরু হয় পরের দিন সকালে। আবার মিউজিক বাজার সাথে সাথে সবাই জেগে ওঠে। গত রাতের ট্রমা তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। ইয়নসু দৌড় দিয়ে জানালার কাছে যায় এবং দেখে হেউলের লাশ এখনও নিচে পড়ে আছে। এ সময় সাইরেন বাজে এবং জানানো হয় গত রাতে পুলিশ অফিসার নিজের স্কিল ইউজ করেছে। এছাড়া নিয়ম অনুযায়ী মাফিয়া একজনকে মেরে ফেলেছে। তবে মাফিয়ার তো শুধুই সিটিজেনকে মারার কথা, কিন্তু গত রাতে মাফিয়া যাকে মেরেছে সেই জুয়ন নিজেও একজন মাফিয়া ছিল। তারা জুয়নের লাশ খুঁজতে খুঁজতে ওয়াশরুমে গিয়ে দেখে তার লাশটা নৃশংসভাবে পড়ে আছে। ইয়নসু রক্ত টাচ করে বলে রক্ত এখনও জমাট বাঁধেনি, তার মানে জুয়নকে অল্প কিছু সময় আগে মারা হয়েছে। মাফিয়া গেমের এই ভয়াবহতা দেখে তারা সবাই ঘাবড়ে যায়। এই জন্য সবাই একে অপরকে অ্যালার্ট করে দিয়ে বলে তারা এখনই এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য সবাই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই মাইকে ঘোষণা করা হয় কেউ গেম প্লেস ছেড়ে বের হতে পারবে না। তারা খেয়াল করে চারিদিকে বিভিন্ন ডিজাইনের রেখা টানা আছে। তারা বুঝতে পারে এই লাইনের বাইরে যেতে নিষেধ করা হচ্ছে, তাই সবাই থেমে যায়। তবে দুজন আতঙ্কে দৌড়ে রেখা পার হয়ে বাইরে চলে যায়। ফলে নিয়ম ভঙ্গ করায় তাদের সাথেও একই ঘটনা ঘটে, যা আগের রাতে হেউলের সাথে ঘটেছিল। এদেরও চোখ সাদা হয়ে যায় এবং তারা একে অপরের মাথার সাথে ধাক্কা খেয়ে নৃশংসভাবে মারা যায়। প্রথমজন মারা যাবার পরে দ্বিতীয়জন তখনও বেঁচে ছিল। তখন সে একটা পাথর তুলে নিয়ে নিজের মাথায় আঘাত করতে করতে মারা যায়। এই দৃশ্য দেখে সবাই শিউর হয়ে যায় এই মাফিয়া গেমটা খেলা ছাড়া তাদের এখন উপায় নেই। এ সময় মাইকে ঘোষণা করা হয় এখন যে দুজন মরল তারাও সিটিজেন ছিল, অর্থাৎ সিটিজেন টিমের আরও 2জন মেম্বার কমে গেল। যাই হোক, প্লেয়াররা ভয়ে বিল্ডিংয়ের ভেতরে চলে আসে। তারা বুঝতে পারছিল না কিভাবে এই নৃশংস গেম থেকে রক্ষা পাবে। ইয়নসুর মনে হয় ছাদে গেলে হয়তো ফোনে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। এজন্য সে ছাদে চলে যায়। তার পেছনে জান এবং জুনও ছাদে আসে। তবে ছাদেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তবে ইয়নসু একটা গুরুত্বপূর্ণ জিনিস নোটিশ করে, ছাদের উপর থেকে বর্ডার টানা সব দাগগুলো দেখা যাচ্ছিল। ইয়নসু ধারণা করে এখানে সব দাগ বর্ডারের লাইন না, বরং এখানে অনেক ফ্যাক দাগও টানা আছে। তারা যদি বর্ডারের লাইনটা এড়িয়ে জঙ্গলের দিকে যেতে পারে তাহলে হয়তো সামনে কোনো মানব বসতি পেলেও পেতে পারে। এই জন্য একটা চান্স নিতে জুনহি কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা বর্ডার লাইনগুলো এড়িয়ে খুব সাবধানে জঙ্গলের দিকে যেতে থাকে। রাস্তায় বিভিন্ন জায়গায় দিক নির্দেশনাও দেওয়া ছিল। তারা সেটা ফলো করে এগোতে থাকে। এদিকে ইয়নসু ওদের বিদায় জানিয়ে বিল্ডিংয়ে ফিরছিল। তখন তার ফিল হয় কেউ তার নাম ধরে ডাক দিল, তবে সে কাউকে দেখতে পায় না। আবার তার পাশে জাঙ্গন ছিল, সেও কিছু শোনেনি। তাই সে মনের ভুল ভেবে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ইয়নসু গতরাতে খুন হওয়া জুয়নের লাশটা পর্যবেক্ষণ করছিল, যাতে কোনো ক্লু পেলে হত্যাকারী মাফিয়াকে ধরা যায়। ইয়নসু লাশের কাছাকাছি মোবাইল খুঁজে পায় এবং রক্তমাখা সিলিন্ডার পায়। এতে সে ধারণা করে জুয়নকে এটা দিয়ে আঘাত করে মারা হয়েছে। এছাড়া জুয়নের কপালে আঘাতের দাগ ছিল, তাই বোঝাই যাচ্ছিল তাকে সামনে থেকে আঘাত করা হয়েছে। কিন্তু জুয়নের শরীরে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। এর মানে খুনের সময় সে খুনিকে ডিফেন্ড করার সুযোগ পায়নি। এছাড়া আরেকটা জিনিস তারা বুঝতে পারছিল না, জুয়ন তো মাফিয়া ছিল।
আর রাতের বেলায় শুধুমাত্র মাফিয়ারাই জেগে থাকে। তাহলে খুনি একজন মাফিয়া হয়ে আরেকজন মাফিয়াকে কেন খুন করলো? তো যাই হোক, যেহেতু বর্ডার লাইনের ভেতরে দুজনের লাশ আছে, তাই সেগুলো তো আর ফেলে রাখা যায় না। তাই হেউল এবং জুনের লাশ তারা স্টোরেজ রুমে নিয়ে যায়। এই রুমটা তেমন ঠান্ডা ছিল না। এ সময় তারা রুমের টেম্পারেচার মিটার দেখতে পায়, তাই রুম ঠান্ডা করতে টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস করা হয়। এ সময় তারা আরেকটা জিনিস খেয়াল করে, তারা গতকাল থেকে ফোনে চার্জ দেয়নি, তবুও ফোনের চার্জ 56% হয়েছিল। আর সবার ফোনে কিন্তু 56%ই দেখাচ্ছিল। তার মানে গেম অথরিটি তাদের ফোনেরও কন্ট্রোল নিয়েছিল। তারা মৃত দুজনের ফোনগুলো অন করার চেষ্টা করে, তবে সেগুলো অন হচ্ছিল না। অর্থাৎ কেউ মরে গেলে তাদের ফোনটাও হয়তো অকেজো হয়ে যাবে। তো লাশ স্টোরেজ রুমে রেখে বেরিয়ে আসার পরে ইয়নসু আবারও শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে, তবে সে এবারও কাউকেই দেখতে পায় না। ইয়নসু এরপরে কন্ট্রোল রুমে যায় এবং কম্পিউটার মনিটরগুলো অন করার চেষ্টা করে, কিন্তু সেগুলো অন হয় না। তবে সে বেরিয়ে যাওয়ার পরে সেগুলো চালু হয়ে যায় এবং দেখা যায় এই মনিটরগুলো সিসি ক্যামেরার সাথে কানেক্টেড। মনিটরে দেখা যাচ্ছিল পার্টিসিপেন্টরা কে কী করছে। এদিকে জুনহি দল নিয়ে পাহাড়ের উপরে চলে আসে। সেখান থেকে তারা দূরে মানুষ এবং পাখি দেখতে পায়। তারা চিৎকার করে হাত নাড়িয়ে মানুষগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু মানুষগুলো কিছুই শুনতে পায় না। তখন জুনহি নিজের ক্যামেরা দিয়ে জুম করে দেখে ওই মানুষ এবং পাখিগুলো একদম স্থির হয়ে আছে। সেগুলো নিজেদের পজিশন থেকে একটুও মুভ হচ্ছে না। এ সময় আবার আরেকটা অঘটন ঘটে। সেখানেও দুই সাইডে বর্ডার লাইন টানা ছিল, আর তাছাড়া সামনে যাবার কোনো পথ ছিল না। তাই কিংডং নামের একটা ছেলে দাগটা বোঝার চেষ্টা করছিল। সে শিওর হতে চাচ্ছিল এটা আসল বর্ডার লাইন কিনা, কিন্তু এই চক্করে সে হঠাৎ পা পিছলে বর্ডার লাইনের বাইরে চলে যায়। তখন মাইকে ঘোষণা করা হয় কিংডং গেমের রুলস ভেঙেছে। তার সাথেও সেম ঘটনা ঘটে। তার হাতের কাছে কিছু ছিল না, তাই সে নিজের চোখগুলো হাত দিয়ে উপড়ে ফেলে এবং পড়ে গিয়ে একটি গাছের ডাল তার বুকে ঢুকে গেলে সে মারা যায়। তার মৃত্যু দিয়েই শেষ হয় এপিসোড 2। এপিসোড 3-এর শুরুতে ঘোষণা করা হয় এপিসোড 2-এর শেষে মারা যাওয়া কিমডংও একজন সিটিজেন ছিল। কিমডংয়ের এমন মৃত্যুতে বাকিরা শোকাহত হয়ে পড়ে। তো এরপরে তারা হতাশ হয়ে রিট্রিট সেন্টারে ফিরে আসে, কারণ তারা এখান থেকে বের হবার আশা নিয়ে সেখানে গিয়েছিল। কিন্তু ওই পর্যন্ত গিয়ে বর্ডার লাইনে তারা আটকে গেছে, তাই বাধ্য হয়ে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাতে জুনহি রিসিপশনে টেলিফোনের আওয়াজ পেয়ে রিসিভ করতে যায়, কিন্তু এবারও টেলিফোন কানেক্ট হয় না। তাই সে রাগ করে সব ভাঙচুর শুরু করে। আওয়াজ পেয়ে ইয়নসু এবং জাংন রিসিপশনে আসে। জুন জানায় এখানে সবকিছুই ফেক, এই টেলিফোনগুলো তার কেটে দেওয়া হয়েছে, এগুলো কানেক্টেড নেই। এছাড়া তারা সমস্ত ফাইল চেক করে দেখে ফাইলগুলো একদম ফাঁকা, জাস্ট আলমারিতে সাজিয়ে রাখা হয়েছে শো হিসেবে। অর্থাৎ এই পুরো রিট্রিট সেন্টারটাই একটা ফাঁদ। এদিকে কিংজুং রিট্রিট সেন্টারে একটা চাবির গোছা খুঁজে পায়। চাবি দিয়ে সে একটা ক্যাফেও খুঁজে পায়। এখানে প্রচুর খাবার স্টোরেজ করে রাখা ছিল। কিয়ংজুং তার দুই বন্ধু সেংবিং এবং জিনহোকেও সেখানে নিয়ে যায়। তবে তারা দাবিয়ংকে আবারও বুলি করার জন্য সেখানে ধরে নিয়ে যায়। তারা দাবিয়ংয়ের ফোন থেকে তার আইডেন্টিটি দেখার চেষ্টা করছিল, কিন্তু তার সামনে কোনো স্ট্যাটাস শো করে না। তারা দাবিংয়ের ফোন থেকে ভোট দেওয়ারও চেষ্টা করে, তবুও ভোট গ্রান্টেড হয় না। লাস্টে তারা জোর করে দাবিয়ংকে দিয়েই ভোট দেওয়ার চেষ্টা করে, তবুও এটা কাজ করে না। তারা দাবিয়ংকে মারধর করছিল, তখন সেখানে জুনহি কয়েকজনকে নিয়ে চলে আসে। তাদের সাথে ইয়নহুও এসেছিল। সে এবার এই তিনজন বদমাশকে সাহায্য করার জন্য মার দেয়। লাস্টে খেপে গিয়ে কিয়ংজুং একটা কাঁচি দিয়ে ইয়নহুকে মারার চেষ্টা করে। তবে এই সময় ইয়নসু সেখানে চলে আসে এবং ঝাড়ি মেরে বলে, তুমি যদি এখনই ঝামেলা না থামাও তাহলে বাকিদের সব সত্যি বলে দিব, সবাই তোমাকে ভোট দেবে। এই কথাটা শুনে কিয়ংজুং শান্ত হয়ে যায়। তো এরপরে হলরুমে এসে সবাই ভোট নিয়ে আলোচনায় বসে। জুনহি বলে তারা যদি কাউকে ভোট না দেয় তাহলে তো কেউই ভোট পাবে না, আর ভোট না দিলে কাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটাও নির্বাচন করা যাবে না, ফলে কোনো হতাহতের ঘটনাও ঘটবে না। প্রথমে অনেকে দ্বিমত পোষণ করলেও শেষ পর্যন্ত সবাই জুনহির লজিক মেনে নেয় এবং নিজেদের ফোন একটা ঝুড়ির ভেতরে রাখে, যাতে কেউ চুপি চুপি কাউকে ভোট না দিতে পারে। তো এরপরে তারা রাত 12টার জন্য অপেক্ষা করতে থাকে। রাত 12টা বেজে গেলে দেখা যায় অথরিটি কোনো রেসপন্স নেই। এতে তারা এক মুহূর্তের জন্য সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে, কিন্তু এর পরের মুহূর্তে ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে এবং ঘোষণা করা হয় প্রত্যেক প্লেয়ারকে বাধ্যতামূলক ভোট দেওয়াই লাগবে। ভোট না দিয়ে রুলস ভঙ্গ করায় সবার উপরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। সবাই পাগলের মতো আচরণ শুরু করে, অনেকে ধূপধাপ করে মরতেও শুরু করে। তাই বাকিরা দ্রুত হুড়োহুড়ি করে ঝুড়ি থেকে নিজেদের ফোন খুঁজতে শুরু করে, যাতে ভোট দিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পারে। আর এখানেই শেষ হয় এই সিরিজের তৃতীয় এপিসোড। এপিসোড 4 শুরু হয় সবার ফোন খুঁজে ভোট দেওয়া দেখানোর মধ্য দিয়ে। জুনহির ভুল লজিকের কারণে এক রাতেই অনেকেই প্রাণ হারায়, আর এদের ভেতরে সবচেয়ে বেশি মেম্বার ছিল সিটিজেনের। এমনকি ইয়নহু নিজের ফোন খুঁজে না পায় মারা যায়।
সে উপরতলা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে সুইসাইড করে। তার মৃত্যুতে সবাই খুবই শোকাহত হয়ে পড়ে। এরপরে ভোটাভুটি শেষ হলে সাইরেন বাজে এবং সবাই ঘুমিয়ে যায়। সকালে সাইরেনের আওয়াজে ঘুম ভেঙে তারা তাদের আরেক ফ্রেন্ডের লাশ দেখতে পায়। গতরাতে মাফিয়া তাকে মেরে ফেলেছে। এতগুলো মৃত্যুর জন্য কিয়ংজুং, সোমি সহ কয়েকজন জুনহিকে দায়ী করছিল। তার ভুল লজিকের জন্য এতগুলো মানুষ অকারণে মারা গেল। কিন্তু এখন আর কি করার, তারা লাশগুলো সব সরিয়ে নেয় এবং স্টোরেজ রুমে রেখে আসে। স্টোরেজ রুমে লাশ রেখে বের হওয়ার সময় ইয়নসু খেয়াল করে একটা কার্টুন পড়ে গেল। সে ব্যাপারটা দেখার জন্য আবারও ভেতরে ঢুকে দেয়ালের কাছে যায় এবং সে সেখানে একটা করিডোর দেখতে পায়। হঠাৎ করিডোর থেকে ভয়ঙ্কর কিছু একটা ছুটে এসে ইয়নসুর গলা চেপে ধরে। আওয়াজ পেয়ে জুনহি সহ বেশ কয়েকজন ছুটে আসে এবং দেখে সেখানে কেউ নেই। ইয়নসু একা একা নিজের গলা ধরে ছটফট করছে। ইয়নসুর এজমার সমস্যা ছিল, তাই জুনহি ইয়নসুর পকেট থেকে ইনহেলার বের করে দ্রুত তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। তবে ট্রমা কাটিয়ে উঠতে না পেরে ইয়নসু সেন্সলেস হয়ে যায়। ইয়নসুকে রেস্টে রেখে জুনহি বাকিদের নিয়ে ভোটের ব্যাপারে আলোচনায় বসে। সে আলোচনার মাধ্যমে মাফিয়াকে ধরতে চাইছিল এবং তাকে ভোট দিয়ে এলিমিনেট করতে চাইছিল, কিন্তু প্রায় সবাই একে অপরের উপরে দোষারোপ করতে থাকে। সবারই কাউকে না কাউকে মাফিয়া বলে সন্দেহ হচ্ছিল, তাই তারা কোনো সমঝোতায় আসতে পারে না। তবে কিয়ং সবাইকে বিশ্বাস করায় তাদের ভেতরে ওরাম হচ্ছে মাফিয়া। কিয়ং তার দুই বন্ধুকে নিয়ে ওরামকে ভোট দিয়ে দেয়। এদের ভোট দেওয়া দেখে বাকিদের মধ্যে অনেকে মনে করতে থাকে ওরামই মাফিয়া, এজন্য অনেকেই ওরামকে ভোট দিয়ে দেয়। এছাড়া কিয়ং কয়েকজনকে খাবারের লোভ দেখিয়ে ওরামকে ভোট দেওয়ায়। তবে এখনও একটা অংশ জুনহির উপরে ভরসা রাখছিল, তাই তারা ভোট না দিয়ে তার সাথে আলোচনায় বসে। তখন সে কিয়ংজুনের কথাটা উঠায়। অনেকেই সন্দেহ করছিল কিয়ংজুন মাফিয়া। এমনিতেই সে তো খুব বজ্জাত। তাছাড়া গত রাতে ভোট বর্জনের জন্য সবাই মোবাইল জমা দিলেও কিয়ং নিজের মোবাইলটা জমা দেয়নি, বরং সে নিজের মোবাইল লুকিয়ে রেখে মৃত একজনের মোবাইল জমা দিয়েছিল। অর্থাৎ সে চেয়েছিল সে বাদে বাকি সবাই গেমের রুলস ভেঙে মরে যাক। এজন্য এবার জুনহির পক্ষের সবাই কিয়ংজুনকে ভোট দিতে শুরু করে। এদিকে ইয়নসু ততক্ষণে সেন্স ফিরে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তার কৌতূহল হচ্ছিল ওই করিডোরের ভেতরে কি আছে সেটা দেখার জন্য। সে একা করিডোরের ভেতরে ঢুকে পড়ে। করিডোর দিয়ে এগোনোর সময় হঠাৎ সে সিলিং ভেঙে সেকেন্ড ফ্লোরে একটা বেসমেন্টে পড়ে যায়। যদিও তার কোনো ক্ষতি হয় না, তবে সে গুরুত্বপূর্ণ একটা জিনিস খুঁজে পায়। আসলে এই বেসমেন্টটা হলো একটা সিক্রেট কন্ট্রোল রুম। এখানে অনেকগুলো মনিটর ছিল আর সবগুলো মনিটর সিসিটিভি ক্যামেরার সাথে কানেক্টেড। আর এখানেই শেষ হয় সিরিজটির 4 নম্বর এপিসোড। এপিসোড 5-এর শুরুতে দেখি ইয়নসু যে রুমে চলে আসে সেখানকার প্রত্যেকটা মনিটরে পুরো রিট্রিট সেন্টারের ফুটেজ দেখা যাচ্ছিল। এসব দেখে ইয়নসু হতবাক হয়ে যায়। এই সময় সে খেয়াল করে কিছু একটা পাশ দিয়ে ছুটে গেল। সে ওটাকে ফলো করতে গিয়ে একটা গোলক ধাঁধা এসে পড়ে। এখানে সব কিছু একই রকম দেখতে। সে যেদিকে যাচ্ছিল ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল। তবুও সে একটা রুম খুঁজে সেটাতে ঢুকে পড়ে। সে রুমের ভেতরে সার্চ করে একটা অ্যালবাম পায়। এই অ্যালবামে বিভিন্ন স্কুল থেকে এই সেন্টারে আসা ছাত্রছাত্রীদের গ্রুপ ফটো ছিল। সেখানে তাদের স্কুলেরও একটা গ্রুপ ফটো ছিল। তবে এই ফটোতে শুধুমাত্র একজন মেয়ে বাদে বাকি সবার ফেস নষ্ট করে দেওয়া হয়েছে, তাই বোঝা যাচ্ছিল না এখানে কাদের ফটো আছে। ইয়নসু ফটোটা ছিঁড়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে ইয়নসুর লেজ দেখে জাঙ্গন করিডোরের ভেতরে ঢুকে তাকে খুঁজছিল। তবে সে ইয়নসুকে খুঁজে না পেয়ে বেরিয়ে আসে। এর ঠিক পরেই আবার ইয়নসু ভেতর থেকে বেরিয়ে আসে। ইয়নসু জাঙ্গন এবং নাহিকে ভেতরে গিয়ে কি কি দেখেছে সব জানায়। এছাড়া সে ওদেরকে ফটোটাও দেখায়। ইয়নসু বলে সে এই রিট্রিট সেন্টারে ভৌতিক একজনকে দেখতে পায়। তার ধারণা ওটা কোনো ভূত, আর এই ফটোতে যে মেয়েটার চেহারা নষ্ট করা হয়নি সে হয়তো ওই ভূতটা। তারা কথা বলছিল এ সময় সেখানে জুনহি চলে আসে এবং জানায় ওরামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তারা সবাই মিলে ওরামকে খুঁজতে শুরু করে। আসলে ততক্ষণে ওরাম ভোট পেয়েছিল 7টা আর কিয়ংজুন ভোট পেয়েছিল 6টা। তখনও দুজনের ভোট দেওয়া বাকি ছিল। এই দুজনের ভোটের উপরই নির্ভর করছে আজ রাতে কাকে মরতে হবে। কিয়ংজুন তার দুই বন্ধুর সাথে প্ল্যান করে যেভাবে হোক তাদের ওরামকে মাফিয়া বলে ফাঁসাতে হবে। তাই তারা চৌমিনার মাধ্যমে কৌশলে ওরামকে ডেকে আনে এবং তাকে ধরে নিয়ে টর্চার করতে শুরু করে, যাতে সে সবার কাছে স্বীকার করে সেই মাফিয়া। একসময় টর্চার সহ্য করতে না পেরে ওরাম কন্ট্রোল রুমের মাইকে ঘোষণা করে, আমি মাফিয়া হয়ে আমাদের এক ফ্রেন্ড জুয়ংকে মেরে ফেলেছিলাম। ওরামের ঘোষণা শুনে জুনহি বুঝতে পারে সে কন্ট্রোল রুমে আছে। তাই জুনহি বাকিদের নিয়ে কন্ট্রোল রুমে চলে যায়। দরজা বন্ধ ছিল, তাই সে কুড়াল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ওরামের ওপরে এত টর্চার দেখে সে কিয়ংজুনের সাথে ঝামেলা পাকিয়ে দেয়। তবে ওরামের ঘোষণার জন্য ততক্ষণে ভোট না দেওয়া দুজন তাকে ভোট দিয়ে দেয়, ফলে সে সর্বোচ্চ ভোট পেয়ে যায়। ওরাম এবার হতাশায় জুনহির কুড়ালটা নিয়ে কিয়ংজুনকে মারার জন্য তাড়া করে। তবে ততক্ষণে 12টা বেজে গিয়েছিল। তাই ওরামের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং কুড়ালটা দিয়ে সেই নিজেরই মাথায় আঘাত করে মারা যায়।
যেহেতু প্লেয়ারদের মৃত্যুর পরে তার আইডেন্টিটি রিভিল করা হয়, তাই ওরামের মৃত্যুর পরে ঘোষণা করা হয় সে সত্যিই একজন মাফিয়া ছিল, আর সে অলরেডি আগের রাতে মাফিয়ার দায়িত্ব পালনের জন্য জুয়ংকে হত্যা করেছিল। ওরামকে মাফিয়া প্রমাণ করতে পেরে কিয়ং জুংয়ের মুখে হাসিও ফুটে ওঠে। তো এরপরে তারা সবাই দৌড়ে পালাতে শুরু করে মিউজিক বাজার আগেই। তারা কোনো একটা নিরাপদ জায়গায় লুকাতে চায় যাতে মাফিয়া রাতে তাদের খুঁজে না পায়। একটু পরে মিউজিক বেজে ওঠে এবং তারা সবাই ঘুমিয়ে যায়, আর এখানে শেষ হয় পঞ্চম এপিসোড। 6 নাম্বার এপিসোডে শুরু হলে পরের দিন সকালে মিউজিকের সাথে তারা আবারও জেগে ওঠে। তখন ঘোষণা করা হয় গত রাতে পুলিশ নিজের স্কিল ইউজ করেছে, যদিও তারা এখনও জানতে পারেনি তাদের ভেতরে কে পুলিশ আর সে কোন কাজই বা করেছে, কারণ পুলিশ এখন পর্যন্ত কোনো মাফিয়াকে ধরিয়ে দিতে পারেনি। এছাড়া ঘোষণা করা হয় গত রাতে তাদের একজন সিটিজেন জিসু মাফিয়ার হাতে মারা গিয়েছে। সবাই রুম থেকে বাইরে বেরিয়ে দেখে তাদের বন্ধু ইউজুন জিসুর লাশ জড়িয়ে ধরে কাঁদছে, কারণ তারা একে অপরকে অনেক পছন্দ করত। তো যাই হোক, গত রাতে ভোট শেষ হবার আগে কিয়ংজুন মাফিয়া ওরামকে ডিটেক্ট করেছিল, এই জন্য সে সবার কাছে ভাব নিতে থাকে। তার বন্ধুরাও কিয়ংজুনের প্রশংসা করে বলে পুলিশের কিয়ংজুনের কাছ থেকে কিছু শেখা উচিত, কিভাবে মাফিয়াকে খুঁজে বের করতে হয়। তো এই সুযোগটা কাজে লাগিয়ে কিয়ংজুন সবার উপরে কন্ট্রোল নেবার চেষ্টা করে এবং বলে সবাই যেন এখন থেকে তার কথা মতো ভোট দেয়। সে এবার পার্সোনাল রাগ থেকে জুনহিকে ফাঁসানোর মতলব করে, এই জন্য সবাইকে বোঝায় জুনহি গতরাতে মাফিয়া ওরামকে বাঁচানোর চেষ্টা করেছিল। একজন মাফিয়ার উপরে তার এত দরদ, তার মানে জুনহিও নিশ্চয়ই একজন মাফিয়া। তাই সে আজকে সবাইকে জুনহিকে ভোট দেওয়ার জন্য ব্রেন ওয়াশ করতে থাকে। তবে ইয়নসু বাধা দেয় এবং জুনহিকে সাপোর্ট করে। ইয়নসুর খেয়াল হয় গতকাল তো সে একটা সার্ভিলেন্স রুম খুঁজে পেয়েছিল যেখানে মনিটরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছিল, তাই সেখানে গেলে শিওর হওয়া যাবে গতরাতে কারা মাফিয়া হয়ে খুন করেছে। এই জন্য ইয়নসু সবাইকে সার্ভিলেন্স রুমে নিয়ে যায়। সেখানে কম্পিউটারগুলো অন ছিল ঠিকই, কিন্তু কোনো ফুটেজ ছিল না, ফাইলগুলো কেউ ডিলিট করে দিয়েছে। এবার কিয়ংজুন ইয়নসুর উপরে সব দোষ চাপিয়ে দেয়, কারণ এই রোমের ব্যাপারে ইয়নসু ছাড়া আর কেউই জানতো না। তাই ইয়নসু ছাড়া আর কারো পক্ষে ফাইল ডিলিট করা সম্ভব না। ইয়নসু নিজেও হয়তো মাফিয়া, এই জন্যই সে ফুটেজের ফাইল ডিলিট করে দিয়েছে। কিয়ংজুনের কথায় ম্যানিপুলেট হয়ে কয়েকজন ইয়নসুকে ভোট দিয়ে দেয়। তবে জাঙ্গন বাকিদের কাছ থেকে রাত পর্যন্ত সময় চায়। এই সময়ের ভেতরে সে ডিলিটেড ফাইলগুলো রিকভার করে ফেলবে, তখন জানা যাবে কে বা কারা আসল মাফিয়া। তো জাঙ্গন ফাইল রিকভারের চেষ্টা লেগে পড়ে। অবশ্য ইয়নসু আর জুনহিও বসে থাকে না। ইয়নসু জুনহিকে নিয়ে সেই করিডোরের ভেতরে যায় কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা তার জন্য, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। ইয়নসু জুনহিকে জিজ্ঞাসা করে, আমি যদি সত্যি মাফিয়া হই তাহলে কি তুমি আমাকে ভোট দেবে? জুনহি জানায় সে কখনোই ইয়নসুকে ভোট দেবে না। তারা ছাদের উপরে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। ইয়নসু বলে, আমি এমনিতেই অসুস্থ মানুষ, একদিন ঠিকই মারা যাব, কিন্তু আমি এখানে এভাবে মরতে চাই না। জুনহি তাকে ভরসা দিয়ে বলে, আমি তোমাকে মরতে দেব না, আমরা একসাথে বাড়ি ফিরবো। এদিকে জাঙ্গন মেসেজ দিয়ে জানায় সে থার্ড ফ্লোরের সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে। তাই তারা সবাই সার্ভিলেন্স রুমে চলে আসে। জাঙ্গন ফাইল ঠিকই রিকভার করে, কিন্তু হঠাৎ মাদারবোর্ডটা ব্লাস্ট করে সব ফাইল ধ্বংস হয়ে যায়। এই সময় মনিটরে আরেকটা ফুটেজ চালু হয় এবং ফটোর সেই মেয়েটাকে দেখা যায়। ইয়নসু বলে এই মেয়েটা একটা ভূত, সে কয়েকবার এই ভূতটাকে দেখেছে, সেই হয়তো গেমের মাধ্যমে সবাইকে মেরে ফেলছে। তো সবাই এবার নিজেদের মত চেঞ্জ করে, কিন্তু কাউকে না কাউকে তো ভোট দেওয়াই লাগবে, না হলে তো সবাইকে মরতে হবে। তবে জুনহি আবারও একটা ট্রিক্স খাটায়। সে বলে যার ভোট সবচেয়ে বেশি পড়বে সে মারা যাবে, কিন্তু ভোট যদি একাধিক জনের সমান পরিমাণ পড়ে সেক্ষেত্রে কেউই সর্বোচ্চ ভোট পাবে না, ফলে কারোর কোনো ক্ষতি হবে না। তো তারা মোট 13 জন বেঁচে ছিল, এর মধ্যে 4 জন অলরেডি ইয়নসুকে ভোট দিয়ে ফেলেছিল। তাই জুনহি বলে তোমরা আমাকেও 4টা ভোট দাও, এতে আমার আর ইয়নসুর সমান ভোট হয়ে যাবে, আর বাকি 5টা ভোট তোমরা ইচ্ছে মতো দিতে পারো। তো সবাই জুনহির কথা মতো ভোটাভুটি শেষ করে, কিন্তু জুনহির এই ট্রিক্সটাও কাজে লাগে না। সময় শেষে ঘোষণা করা হয় যেহেতু দুজনের মধ্যে ড্র হয়েছে তাই আরেক রাউন্ড ভোট গ্রহণ করা হবে। তবে এবার শুধুমাত্র ইয়নসু এবং জুনহির মধ্যে ভোটের আয়োজন করা হবে, আর প্রথম রাউন্ডে যে 5 জন এদেরকে ভোট দেয়নি শুধুমাত্র তারাই ভোট দিতে পারবে। আর এবার যদি ভোট টাই হয় তাহলে সবাই মারা যাবে। ঘোষণা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সৌমি সাথে সাথে ইয়নসুকে ভোট দেয় এবং বাকিদেরকেও ইয়নসুকে ভোট দিতে বলে। জুনহি বুঝতে পারে এই মুহূর্তে ইয়নসুকে বাঁচাতে হলে তার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, এই জন্য সে ইয়নসুকে বাঁচাতে সবাইকে বলে আমি মাফিয়া, সবাই আমাকে ভোট দাও। জুনহির কথা শুনে সবাই তাকে ভোট দিতে শুরু করে। ইয়নসু এটা কিছুতেই মানতে পারছিল না, সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাকিরা তাকে জোর করে টেনে ভিতরে নিয়ে যায়। ভোটের সময় শেষ হলে সর্বোচ্চ ভোট পাওয়ায় জুনহি সুইমিং পুলে ঝাঁপ দিয়ে মারা যায়। এদিকে সিটিজেনরা গেম শেষে সবাই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ার পরে সৌমি জেগে ওঠে, কারণ সে একজন মাফিয়া। আজকে সে ইয়নসুকে খুন করতে চাইছিল, তাই সে একটা কুড়াল নিয়ে ঘুমন্ত ইয়নসুর কাছে যায় এবং
তাকে মারার জন্য কুড়াল তোলে। সে কুড়াল দিয়ে ইয়নসুকে কোপ দিতেই যাবে আর শেষ হয় এপিসোড 6। এপিসোড 7 শুরু হয় যেখানে সৌমি ইয়নসুকে মারার চেষ্টা করে, কিন্তু সে ইয়নসুকে মারতে পারে না, কারণ মাফিয়াদের একা কাউকে মারার অধিকার নেই। মাফিয়ারা আলোচনা করে ঠিক করবে তারা কোন সিটিজেনকে হত্যা করবে। সবাই সিদ্ধান্ত নেবার পরে সিটিজেনকে হত্যা করতে পারবে। তবে তোমাদের নিশ্চয়ই মনে আছে গেম শুরুর পরে প্রথম রাতে সিটিজেনদের বদলে একজন মাফিয়া মারা গিয়েছিল। আচ্ছা, তো আসলে সেদিন সবাই ঘুমিয়ে পড়ার পরে মাফিয়ারা আবার জেগে ওঠে। তো তাদের ওই দিন প্রথম রাত ছিল, এই জন্য তারা বুঝে উঠতে পারছিল না কিভাবে কি করবে। কিন্তু এখানে রুলস হলো যদি কোনো মাফিয়া তাদের নির্ধারিত সময় অর্থাৎ রাত 12টা থেকে সকাল 6টার ভেতরে কোনো সিটিজেনকে হত্যা না করে তাহলে রুলস ভঙ্গ করায় একজন মাফিয়া মারা যাবে। এজন্য সেদিন তারা 6টা বেজে গেলেও কাউকে হত্যা করতে পারে না। ফলে সেদিন মাফিয়া টিমের জুনোকে মরতে হয়েছিল। সবাই যদিও ধারণা করেছিল জুনোকে কেউ হত্যা করেছে, কিন্তু আসলে সে নিজেই নিজেকে মেরে ফেলেছিল। তো যাই হোক, সৌমি তো ইয়নসুকে মারতে ব্যর্থ হয়, তবে তারা অন্য একজনকে ভিকটিম বানিয়ে নেয়। পরের দিন সকালে মিউজিকের সাথে সবার ঘুম ভাঙে। ইয়নসু সুটে সুইমিং পুলে যায় এবং জুনহির লাশটা তুলে এনে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার আফসোস হচ্ছিল সে কখনো মনের কথা জুনহিকে বলতেই পারেনি। তবে সৌভাগ্যবশত এখানে একটা ঘটনা ঘটে যায়। মনে আছে সিটিজেনদের ভেতরে ডাক্তারের স্পেশাল পাওয়ার ছিল, সে যে কোনো একজন প্লেয়ারকে বাঁচিয়ে তুলতে পারবে। তাই গত রাতে ডাক্তার তার হিলিং পাওয়ার ইউজ করে জুনহিকে বাঁচিয়ে দিয়েছে। তাই কয়েক মুহূর্ত পরে জুনহি আবারও জেগে ওঠে। স্পিকারের ঘোষণা শুনে এবং জুনহি বেঁচে যাওয়া ইয়নসু তাকে শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এদিকে গতরাতে মাফিয়ার শিকার হয়েছে কিয়ংজুনের বন্ধু সেংবিং। তার লাশটা বিভৎসভাবে পাওয়া যায়। অন্যদিকে দুজন ওয়াশরুমে গিয়ে নোটিশ করে জিনহো রক্তমাখা ড্রেস পরিষ্কার করছে। গতরাতে তো সিটিজেনেরা রক্তারক্তির কিছুই করেনি, তাহলে জিনহো ড্রেসে রক্ত আসলো কিভাবে? এতে সবাই সন্দেহ করে হয়তো জিনহোই মাফিয়া। সেই গতরাতে নিজের বন্ধু সিয়ংবিংকে হত্যা করেছিল। এ সময় সেখানে জুনহি এবং ইয়নসু চলে আসে। ইয়নসু লাশের আশেপাশে ফুটপ্রিন্টের ফটো তুলে নেয়। লাশ পর্যবেক্ষণ করে সে জানায় সিয়ংবিংকে শুধুমাত্র সিটিজেন হবার জন্যই মারা হয়নি, বরং তাকে মারার পেছনে কারো ব্যক্তিগত আক্রোশও রয়েছিল, কারণ সে মরার পরও তাকে অনেকবার জখম করা হয়েছে। এ সময় সেখানে ড্রেস বদলে জিনহো আসে এবং বলে, আমি মাফিয়া না, আমি ওকে খুন করিনি, তোমরা আমাকে ভোট দিও না। তবে জিনহোর কথা কেউ তেমন গুরুত্ব দেয় না। তারা এসব নিয়ে আলোচনা করছিল, তখন জুনহির তার ক্যামেরার দিকে নজর যায়। সে ক্যামেরাটা থেকে পুরনো ভিডিও বের করে। সে পাহাড়ের উপর থেকে মানুষ এবং পাখির ভিডিও করেছিল, কিন্তু সেগুলো একটুও মুভ করছিল না। তাই এই রহস্যটার মানে সে এখনো বুঝতে পারেনি। ইয়নসু জুনহির ক্যামেরা নিয়ে তাদের ফটোগুলো চেক করে, কিন্তু ফটোতে তাদের সবার ফেস নষ্ট হয়ে গিয়েছিল। সে করিডোরের পথ দিয়ে বেসমেন্টের ঘরে সে ফটো পেয়েছিল। এই ফটোগুলো সেম দেখতে ছিল। তো ইয়নসু ক্যামেরাটা নিয়ে সার্ভিলেন্স রুমে যায় এবং ঘাটাঘাটি করতে শুরু করে দেয়। এ সময় সে টেবিলের নিচে আওয়াজ পেয়ে ঝুঁকে বসে দেখে কি আছে। হঠাৎ তার মনে হয় সে ভূতটাকে দেখলো। চোখের পলকে সেটা গায়েব হয়ে যায়। তবে সেখানে একটা চাবি পড়েছিল। সে চাবিটা তুলে নেয়। তখন তার মোবাইলে মেসেজ আসে। মেসেজে চাবির লোগো ছিল এবং লেখা ছিল গেমের হোস্টকে খুঁজে বের করো। তবে মেসেজটা সিন করার পর অটোমেটিক ভেনিশ হয়ে যায়। এই জন্য সে আর কাউকে মেসেজটা দেখাতে পারে না। তবে সে চাবিটা দেখিয়ে এটার ব্যাপারে সবাইকে জানায়। অন্যদিকে জিনহো নিজেকে বাঁচানোর উপায় খুঁজছিল। সে মনে করার চেষ্টা করে গতরাতে কি ঘটেছিল। মিউজিক বাজার আগেই তারা নিজেদের মতো লুকিয়ে পড়ে। তবে তারা 3 বন্ধু জিনহো, সিয়ংবিং এবং কিয়ংজুন একসাথে লুকিয়েছিল। তাই তারা 3 জনে শুধু জানতো তারা কোথায় লুকিয়েছে। এখন তো সিয়ংবিং মরে গেছে আর সে নিজে ফেসে গেছে। তাই এই মুহূর্তে বাকি থাকলো শুধুমাত্র কিয়ংজুন। একমাত্র সেই তাদের দুজনের লোকেশন জানতো। এজন্য জিনহো সন্দেহ করে কিয়ংজুন সিয়ংবিংকে হত্যা করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তাই সে কিয়ংজুনকে ফলো করতে শুরু করে। কিয়ংজুন সবার আড়ালে একটা লকার থেকে পলিথিনে মোড়ানো কিছু বের করে বাইরে চলে যায়। তখন জিনহো সেই লকারটা খুলে দেখে ভেতরে একটা রক্তমাখা কুড়াল রাখা আছে। এতে তার সন্দেহ আরও বেড়ে যায়। সে কুড়ালটা নিয়ে কিয়ংজুনকে ফলো করে বাইরে চলে আসে। বাইরে এ সময় ইয়োজুন ছিল। সে এদের দুজনকে আগে পিছে যেতে দেখে ওদের ফলো করতে শুরু করে। একটা গোডাউনে ঢুকে জিনহো কিয়ংজুনকে মারার চেষ্টা করে, তবে কিয়ংজুন আগেই তাকে ডিফেন্ড করে ফেলে। জিনহো পলিথিনটা চেক করে দেখে ভেতরে রক্তমাখা ড্রেস। এটা দেখে সে সরাসরি কিয়ংজুনকে দোষারোপ করে বলে, তুমিই তাহলে মাফিয়া, তুমি সিয়ংবিংকে মেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তো এই ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। ইউজুন আড়াল থেকে এসব দেখছিল, তবে তার হাত থেকে ড্রিঙ্কসের ক্যান পড়ে যাওয়ায় ওরা ইউজুনকে দেখে ফেলে এবং তাকে মারতে শুরু করে। তারা ভয় পাচ্ছিল ইউজুন বাইরে গিয়ে সবাইকে তাদের ব্যাপারে বলে দেবে। তাই তারা ইউজুনকে এমনভাবে ধাক্কা মারে সে পাথরের ওপরে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এরপরে কিয়ংজুন এবং জিনহো দুজনে মিলে তাকে ইট দিয়ে আঘাত করে মেরে ফেলে। এখানে শেষ হয় এপিসোড 7। এপিসোড 8-এর শুরুতে আমাদের জানানো হয় ইউজুন এই গেমের খুবই গুরুত্বপূর্ণ পার্ট ছিল।
আসলে এই গেমের সিটিজেনদের ভেতরে একমাত্র সেই ডাক্তার। গেমের সেকেন্ড দিনে সবাই পালানোর চেষ্টা করার সময় দুইজন বর্ডার লাইন ক্রস করে মারা যায়। ওই দিন ইউজুন কিছু না ভেবেই অযথা নিজের উপরে হিলিং পাওয়ার ইউজ করেছিল, তবে এর খেসারত দিতে হয় পরের দিন। এদিন মাফিয়া তার গার্লফ্রেন্ড জিসুকে মেরে ফেলে। সে নিজের হিলিং পাওয়ার দিয়ে জিসুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার 48 ঘন্টার ভেতরে শুধুমাত্র একজনকে বাঁচাতে পারবে। এজন্য সে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারে না। তবে গত রাতে 48 ঘন্টা পার হয়ে যাওয়ায় সে নিজের হিলিং পাওয়ার দিয়ে মৃত জুনহিকে বাঁচিয়ে দিয়েছিল। তবে গত রাতে যদি সে জুনহির ওপরে পাওয়ার অ্যাপ্লাই না করতো, তাহলে আজকে সে নিজের ওপরে এটা অ্যাপ্লাই করে বেঁচে যেত। তো যাই হোক, ইউজুনের মৃত্যু হলে সেটা স্পিকারে ঘোষণা করে দেওয়া হয়। ঘোষণা শুনে সবাই গোডাউনে ছুটে যায়। ইয়নসু লাশের আশেপাশের এভিডেন্স কালেক্ট করে নেয়। এদিকে অন্যেরা দেওয়ালে একটা লেখা দেখতে পায়। দেওয়ালে লেখা ছিল জুনহি এবং দাবিয়ং আসলে মাফিয়া, আর নিচে পুলিশের সাইন ছিল। সবাই প্রথমে ভাবে পুলিশ মাফিয়াদের ধরিয়ে দিতে এটা লিখেছে, কিন্তু আজ সকালেও সেম একটা জিনিস দেওয়ালে লেখা ছিল, সেটাও পুলিশের লেখা। পুলিশ দেওয়ালে লিখে রেখেছিল জুনহি কোনো মাফিয়া না, কিন্তু পুলিশ অলরেডি তার স্কিল ইউজ করেছে। তাহলে একই দিনে সে দুবার কিভাবে স্কিল ইউজ করলো? তাদের সন্দেহ হয় কেউ ইচ্ছে করে পুলিশের নাম নিয়ে জুনহি এবং দাবিয়ংকে ফাঁসানোর চেষ্টা করছে। অবশ্য তারা ধরতে পারে না এটা কার কাজ। তারা ধারণা করে হয়তো নিজের ওপর থেকে সন্দেহ সরাতে এই কাজটা কিয়ংজুন করেছে। তো এই ব্যাপারটা নিয়ে মিটিং শুরু হয়। ইয়নসু এগিয়ে এসে বলে সে জেনে গেছে কে ইউজুনকে খুন করেছে। সে মার্ডার স্পটের ফুটপ্রিন্টের ফটো এবং সেখানে পাওয়া জুতোর সোল দেখায়, যেগুলো কোনো বাস্কেটবল প্লেয়ারের জুতোর অংশ। এখানে শুধুমাত্র কিয়ংজুন এবং জিনহোই বাস্কেটবল প্লেয়ার ছিল। তাই সন্দেহ এদের দিকে চলে যায়। জোর করে জিনহোর পায়ের জুতা চেক করে দেখা যায় ফুটপ্রিন্ট এবং সোলটা তার জুতার সাথে একদম মিলে যাচ্ছে। তাই পুরোপুরিভাবে জিনহোকে ইউজুনের খুনি হিসেবে ধরে নেওয়া হয়। তখন জিনহো চেঁচিয়ে বলে খুনের সময় কিয়ংজুনও তার সাথে ছিল। তবে কিয়ংজুন সব অস্বীকার করে বলে সে কিছুই করেনি। জিনহো ইট দিয়ে ইউজুনকে হত্যা করেছে। এই কথাটা শুনে ইয়নসু বলে, কিন্তু আমরা তো একবারও বলিনি ইউজুনকে ইট দিয়ে মারা হয়েছে, তাহলে তুমি এটা কিভাবে জানলে? এবার কিয়ংজুনও ফেঁসে যায়। তাই সে রাগ করে জিনহোর সাথে মারামারি শুরু করে। বাকিরা বহু কষ্টে এদের মারামারি থামায়। এরপরে জুনহি নির্দেশ দেয় এদের দুজনের কাছ থেকে মোবাইল এবং ক্যান্টিনের চাবি কেড়ে নেওয়া হবে, আর ওদেরকে দুটো আলাদা রুমে বন্দি রাখা হবে। রাত 11টার পরে সিদ্ধান্ত নেবে এই দুজনের ভেতরে কাকে ভোট দেওয়া হবে। যেহেতু এক রাতে দুজনকে একসাথে ভোটের মাধ্যমে মেরে ফেলা সম্ভব না, তাই যে কোনো একজনকেই টার্গেট করতে হবে। তো যাই হোক, রাত 11টায় তারা আলোচনায় বসে এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা জিনহোকে ভোট দেবে। ভোট দেওয়া শেষ হলে মিউজিক বাজার আগেই সবাই লুকিয়ে পড়ে, যাতে মাফিয়ারা রাতে তাদের খুঁজে না পায়। আর জুনহি গিয়ে জিনহোকে তার মোবাইলটা ফিরিয়ে দেয়। জিনহো জুনহির হাতে পায়ে ধরে অনুরোধ করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে নিরীহ ইউজুনকে হত্যা করেছে। এই জন্য জুনহি তাকে একটুও দয়া দেখায় না। 12টা বেজে গেলে সর্বোচ্চ ভোট পাওয়ায় জিনহো মারা যায়, কিন্তু তার মৃত্যুর পরে জানা যায় সে একজন সিটিজেন ছিল, অর্থাৎ সে জাস্ট আতঙ্কের উপরে ইউজুনকে হত্যা করেছিল। কিয়ংজুনেরও আফসোস হচ্ছিল, সে শুধু শুধু জিনহোকে সন্দেহ করেছিল। আসলে আজ সকালে কেউ কিয়ংজুনের লুকানোর জায়গার সামনে রক্তমাখা ড্রেস ফেলে রেখে গিয়েছিল। তাই কিয়ংজুন সন্দেহ করেছিল হয়তো জিনহো তাকে ফাঁসাতে এই কাজ করেছে। যাই হোক, একটু পরে দাবিয়ং কিয়ংজুনকে যে রুমে বন্দি করা আছে সেই রুমে আসে। দাবিয়ং জানায় আসলে সে একজন মাফিয়া। কিয়ংজুন তার বন্ধুদের দিয়ে দাবিয়ংকে অনেক টর্চার এবং বুলি করেছে, তাই সে প্রতিশোধ নিতেই ওদের দুজনকে কৌশলে হত্যা করিয়েছে। এসব শুনে কিয়ংজুন রেগে যায় এবং দাবিয়ংকে মারতে শুরু করে। তবে ততক্ষণে সাইরেন বেজে যাওয়ায় কিয়ংজুনও ঘুমিয়ে পড়ে, তাই সে আর দাবিয়ংকে কিছু করতে পারে না। দাবিয়ং গত রাতে সিয়ংবিংকেও হত্যা করেছিল। একে তো তার ব্যক্তিগত আক্রোশ ছিলই, তাছাড়া মাফিয়ার দায়িত্ব পালন করা লাগতো। এই জন্য সিয়ংবিংকে হত্যা করে রক্তমাখা কাপড় এবং কুড়ালটা সৌমিকে দেয়। সৌমি সেগুলো ক্যান্টিনের সামনে রেখে আসে, যাতে কিয়ংজুনের উপরে সবার সন্দেহ হয়। তো কিয়ংজুন অলরেডি দাবিয়ংয়ের পরিচয় জেনে গিয়েছিল, তাই দাবিয়ং আরেক মাফিয়া সৌমির সাথে আলোচনা করে কিয়ংজুনকে মেরে ফেলে। কিয়ংজুনের মৃত্যু দেখিয়ে শেষ হয় সিরিজটির 8ম এপিসোড। 9ম এপিসোডে পরের দিন সকালে মিউজিকের সাথে সবাই জেগে ওঠে। এরপরে ঘোষণা করা হয় গত রাতে মাফিয়া কিয়ংজুনকে হত্যা করেছে, আর কিয়ংজুন একজন সিটিজেন ছিল। জাস্ট 2 রাতের ব্যবধানে কিয়ংজুন এবং তার 2 বন্ধুই মারা গেল। তো ওদের লাশ ফ্রিজার রুমে রেখে আসার পরে ইয়নসু, জাঙ্গন এবং জুনহি আলোচনা করে আজ দিনের ভেতরে মাফিয়াকে ডিটেক্ট করতে না পারলে রাতে তাদের কাউকে মাফিয়ার শিকার হতে হবে। গতদিন ইয়নসু একটা চাবি পেয়েছিল এবং তাকে গেমের হোস্টকে খুঁজতে বলা হয়েছিল, তাই তারা 3 জন হোস্টকে খুঁজতে শুরু করে। অবশেষে ইয়নসু একটা ট্রাঙ্ক খুঁজে পায়, যেটা চাবি দিয়ে খুলে যায়। এই ট্রাঙ্কের ভেতরে সে তাদের ক্লাসের একটা গ্রুপ ফটো পায়। এই ফটোতে সবার চেহারা দেখা যাচ্ছিল। এই সময় একই সাথে সবার মোবাইলে মেসেজ যায় এই গেমের হোস্ট সেইন। সেইয়ের নামটা শুনে সবাই বেশ ঘাবড়ে যায়, কারণ সেইন তো অনেকদিন আগেই লাফ দিয়ে সুইসাইড করে মারা গেছে।
তাহলে সে এই গেমের হোস্ট হলো কিভাবে? সবাই মিলে এই ব্যাপারে আলোচনায় বসে। তাদের কেউ কেউ বলে সেই সময়ে একটা গুঞ্জন শোনা গিয়েছিল, সেইন আসলে সুইসাইড করেনি, বরং কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এই কথাটা উঠতেই সবাই সৌমির দিকে তাকায়, কারণ সে সবসময় সেইকে বুলি করত। সৌমি সবাইকে ঝাড়ি দিয়ে বলে সে কিছুই করেনি। আলোচনার এক ফাঁকে নাহি সৌমিকে বাইরে ডেকে এনে বলে তার খুব ভয় লাগছে, সেই মৃত্যুর জন্য তারা দুজনেই দায়ী ছিল। সৌমি নাহিকে মুখটা বন্ধ রাখতে বলে। সে ওসব পুরনো কথা তুলতে নিষেধ করে। বাকিরা একবার যদি এটা জেনে যায় তাহলে হয়তো তাদেরকে ভোট দিয়ে মেরে ফেলবে। তবে নাহি খুব বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সৌমির সন্দেহ হয় নাহি কোনো ঝামেলা করতে পারে। তাই সে দাবিয়ংয়ের সাথে দেখা করে জানায় তাদের নাহির মুখটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু দাবিয়ং বলে এই ঘটনার সাথে সে জড়িত না, তাই এজন্য এই ব্যাপারে সে কোনো মাথা ঘামাবে না। এতে সৌমি বেশ খেপে যায়। তো রাতে ভোটাভুটির জন্য সবাই আলোচনা শুরু করে। তাদের আলোচনাতে সেই কথাটা ওঠে, সেই আসলে কার জন্য মারা গেছে। এই আলোচনা শুরু হলে প্রথমে ওরামের নাম আসে। তবে ওরাম তো অলরেডি গেম চলাকালীন সময় মারাই গিয়েছে, তাহলে সেই এখন কার উপরে প্রতিশোধ নিতে চাইছে। সবার আসল সন্দেহ সৌমির দিকে যাচ্ছিল বারবার, তাই নিজেকে বাঁচাতে সৌমি সবাইকে কনভিন্স করে সেই যে ভিডিওটা ভাইরাল হবার কারণে সুইসাইড করেছিল, ওরাম সেই ভিডিওটা প্রথমে নাহিকে দেখিয়েছিল। এরপরে নাহি সেই রিউমারটা পুরো স্কুলে ছড়িয়ে দিয়েছিল। এছাড়াও সৌমি নাহিকে মাফিয়া হিসেবে প্রমাণ করতে চাইছিল, তবে সৌমি ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেলেছিল। এবার নাহি মাফিয়াও ছিল না, আসলে নাহি ছিল এই গেমের একমাত্র পুলিশ অফিসার। আর পুলিশ অফিসার হওয়ায় নাহির অন্যের আইডেন্টিটি দেখার ক্ষমতা ছিল। সে নিজের পাওয়ার ইউজ করে এবার সৌমির আইডেন্টিটি সবাইকে দেখিয়ে দেয়, ফলে সবাই জেনে যায় সৌমি একজন মাফিয়া। এবার আর সৌমির কিছুই করা থাকে না। সৌমির পরিচয় সবার সামনে রিভিলের মাধ্যমে শেষ হয় সিরিজটির 9ম এপিসোড। 10ম এপিসোডের শুরুতে সৌমি সত্যটা স্বীকার করে বলে সে একজন মাফিয়া, কিন্তু তার কিছুই করা ছিল না। তাই সে বাধ্য হয়ে অন্যদের সাথে মিলে সিটিজেনদের খুন করেছে। সৌমি মাফিয়া জেনে যাওয়ার পরে সবাই তাকে ভোট দিতে শুরু করে। নিজের মৃত্যু নিশ্চিত জেনে সৌমি বাকি মাফিয়াদের নামও বলে দেবার চেষ্টা করে, কিন্তু তার কথা বলার শক্তি হারিয়ে যায় এবং সে রক্তবমি করতে শুরু করে। কারণ গেমের রুলস তো আমরা জানি, রুলস অনুযায়ী একজন মাফিয়া আরেকজন মাফিয়ার নাম রিভিল করতে পারবে না। এই ক্ষমতা একমাত্র পুলিশ অফিসারের আছে। তো সবাই ভোট দেওয়া শেষ করে রুমে চলে যায়। হতাশ হয়ে সৌমি বাইরে বেরিয়ে যাচ্ছিল, তখন তার স্ট্যাচুর দিকে নজর যায়। সে স্ট্যাচুর পায়ের কাছে বসে নিজের গলায় ফাঁস দিয়ে মারা যায়। অবশ্য সৌমির মৃত্যুর পর কারোরই কোনো অনুশোচনা হয় না। পরের দিন সকালে ঘুম ভাঙলে সবাই জানতে পারে গতরাতে মাফিয়া নাহিকে মেরে ফেলেছে। নাহি পুলিশ অফিসার ছিল, তাই সে বেঁচে থাকা মানে মাফিয়াদের আইডেন্টিটি রিভিল হয়ে যাবার রিস্ক ছিল। এজন্যই মাফিয়ারা নাহিকে মেরে ফেলেছে। নাহির মৃত্যুতে জুনহি খুবই আপসেট হয়। এছাড়া বাকি সিটিজেনেরাও বেশ ঘাবড়ে যায়। তাদের ভেতরে থাকা স্পেশাল অ্যাবিলিটির ডাক্তার এবং পুলিশ অফিসার দুজনেই মারা গেল, তাই তাদের আর কোনো ব্যাকআপ থাকলো না। তো এরপর জুনহি আলাদাভাবে ইয়নসু এবং জাংনের সাথে দেখা করে বলে গতরাতে নাহি জুনহির সাথে দেখা করেছিল। নাহি জুনহিকে জানিয়েছিল সে এখন পর্যন্ত 3বার নিজের অ্যাবিলিটি ইউজ করেছে। নিজের অ্যাবিলিটি দিয়ে সে ইয়নহুর আইডেন্টিটি চেক করেছিল। এছাড়া সে 2 দিন আগে জুনহির আইডেন্টিটিও চেক করেছে। যেহেতু জুনহি সিটিজেন, এজন্য সে দেয়ালে লিখে রেখেছিল জুনহি মাফিয়া না। আর সর্বশেষ গতরাতে নাহি নিজের অ্যাবিলিটি ইউজ করে সৌমির আইডেন্টিটি রিভিল করে। নাহি জানতো আজ রাতে মাফিয়া তাকে মেরে ফেলবে, এই জন্যই সে জুনহিকে ডাকে এবং তাকে রিকোয়েস্ট করে তার মৃত্যুর পরে জুনহি যেন খুনিকে খুঁজে বের করে। তো জুনহি নাহিকে বাঁচানোর জন্য তাকে ছাদের চিলেকোঠার সিক্রেট চেম্বারে লুকিয়ে রাখে। এছাড়া ওই ফ্লোরে নিয়ন পেইন্ট মেশানো এয়ার ফ্রেশনার স্প্রে করে রাখে। এতে কেউ ফ্লোরে হাঁটলে তার জুতোতে নিয়ন পেইন্ট লেগে যাবে। পরে নীল ইউভি লাইট দিয়ে কার জুতোতে পেইন্ট লেগে আছে সেটা ডিটেক্ট করা যাবে। তো জুনহি এবার সবার পায়ে ইউভি লাইট ফেলে চেক করতে শুরু করে। সবার জুতো ক্লিন থাকলেও চমিনার জুতোর সাইডে পেইন্টের দাগ দেখা যায়। এতে সবাই সন্দেহ করতে থাকে চমিনা মাফিয়া এবং সেই নাহিকে খুন করেছে। তবে ইয়নসু চমিনার জুতোর সোলে ইউভি লাইট ফেলে দেখে কোনো পেইন্টের দাগ নেই। এতে তারা ধারণা করে চমিনা ওই রুমে যায়নি, অন্য কোনোভাবে তার জুতোতে পেইন্টের দাগ লেগেছে। বিস্তারিতভাবে বোঝার জন্য ইয়নসু জাংউনকে নিয়ে ওই রুমে যায়। সেখানে ফ্লোরে অনেক ফুটপ্রিন্ট ছিল, তাই তারা শিওর হয়ে যায় চমিনা এখানে আসেনি। যদি আসতো তাহলে তার জুতোর সোলেও দাগ থাকতো, কিন্তু তারা বাকি পার্টিসিপেন্টদের জুতোতেও দাগ পায়নি। তার মানে মাফিয়া অন্য কোনো জুতো ইউজ করেছে। নাহিকে চিলেকোঠার যে সিক্রেট চেম্বারে রাখা হয়েছিল, জাংউন উকি মেরে জায়গাটা দেখে। তারপর সে ইয়নসুকেও জায়গাটা দেখতে বলে। ইয়নসু উঠে দেখে সেখানে 2টা রড বের হয়েছিল আর রডের সাথে রক্ত লেগেছিল। নাহির দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই সে ধারণা করে মাফিয়া যখন নাহিকে এখান থেকে নামাচ্ছিল তখন মাফিয়া এই রডের কারণে চোট পেয়েছে। তাই তারা যদি এমন কাউকে খুঁজে পায় যার গতরাতে চোট লেগেছে, তাহলে মাফিয়া ধরা পড়ে যাবে। তবে কার কোথায় চোট লেগেছে সেটা খুঁজে বের করা মুশকিল। এই জন্য ইয়নসু আরেকটা প্ল্যান খাটায়। সে জুনহি এবং জাংউনের সাথে আলাপ করে বলে তারা সবাইকে ঘোষণা করে বলবে নাহি যেখানে লুকিয়েছিল সেখানে একটা ক্যামেরাও রাখা ছিল। ক্যামেরায় খুনির ফুটেজ রয়েছে, তবে ক্যামেরাতে চার্জ নেই, তাই সেটা চার্জ দেওয়া হচ্ছে। সবাই যেন 30 মিনিট পর ক্যান্টিনে এসে দেখা করে।
ইয়নসুর ধারণা যে মাফিয়া সে এই ঘোষণাতে ঘাবড়ে গিয়ে লুকিয়ে ক্যামেরাটা চেক করতে আসবে আর তখনই তারা তাকে ধরে ফেলবে। তো জুনহি ইয়নসুর কথা মতো কাজ করে। 30 মিনিট পরে তারা কয়েকজন ক্যান্টিনে যাওয়ার সময় খেয়াল করে নামিওনো নামের একজন তার বুকে ড্রেসিং করছে। তার বুকে জখমের দাগ ছিল। এটা দেখে তারা সন্দেহ করে হয়তো সেই মাফিয়া। নাহিকে সিক্রেট চেম্বার থেকে বের করার সময় সে আহত হয়েছে, তবে ইয়োনো বলে সে কিছু করেনি। তারা এদিকে ব্যস্ত ছিল। এই সুযোগে দাবেয়ং ক্যামেরাটা চেক করতে শুরু করে আর তখন এসে জুনহির নজরে পড়ে যায় এবং জুনহি তাকে ধরে ফেলে। কিন্তু সমস্যা হলো এরা দুজনেই এখন সন্দেহজনক লিস্টে পড়ে গেল। তাই তারা কিভাবে শিওর হবে এই দুজনের ভেতরে আসলে কে মাফিয়া? দাবিয়ং লজিক দেখায় তার কৌতূহল হচ্ছিল এই ক্যামেরায় কার ফুটেজ রেকর্ড হয়েছে সেটা দেখার জন্য। এই জন্যই নাকি সে ক্যামেরা চেক করছিল। এদিকে ইয়োনো ঠিকভাবে বলতে পারছিল না কিভাবে তার চোট লেগেছে। এছাড়া তার রুমে রক্তমাখা কাপড়ও পাওয়া যায়। এতে সবাই মাফিয়া হিসেবে তাকে ধরে নেয়। এই জন্য সবাই ইয়োনোকে ভোট দিতে শুরু করে। এমনকি তার বেস্ট ফ্রেন্ড ইয়োনচানও তাকে ভোট দেয়। এতে সে খুবই আপসেট হয়ে যায় এবং বলে সবাই না হয় আমাকে ভোট দিল, তাও মেনে নিলাম, কিন্তু তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না? তুমি কিভাবে আমাকে ভোট দিলে? তুমি কি বিশ্বাস করো না যে আমি মাফিয়া না, আমি নাহিকে খুন করিনি? ইয়োনো সেখানে আরেক মুহূর্ত থাকতে পারে না। সে কাঁদতে কাঁদতে ক্যান্টিনে চলে যায় এবং ইচ্ছে মতো খেতে শুরু করে। লাইফে আসলে সবাই ছেড়ে যায়, শুধু খাবারটাই সাথে যাবে। তাই সে মরার আগে পেট ভরে খেয়ে নেয়। এদিকে ইয়োনোকে ফাঁসিয়ে দিয়ে দাবিয়ং মনে মনে বেশ খুশি হচ্ছিল। সে এক জায়গায় দাঁড়িয়ে খেয়াল রাখে কে কোন জায়গায় লুকাতে যাচ্ছে। তবে সে জানতো না জুনহি আবার তাকেই ফলো করছে। জুনহি দাবিয়ংকে ফলো করে তার সিক্রেট করিডোরে চলে আসে এবং সেসব ইকুইপমেন্ট দেখতে পায় যেগুলো দিয়ে সে অন্যদের হত্যা করেছে। এবার জুনহি শিওর হয়ে যায় দাবিয়ং একজন মাফিয়া, তাই সে তাকে মারতে তেড়ে যায়। ফলে দুজনের ভেতরে হাতাহাতি শুরু হয়ে যায়। জুনহি জিজ্ঞাসা করে দাবিয়ং নিজে বাঁচার জন্য ক্লাসমেটদের কিভাবে নির্দয়ভাবে খুন করলো। দাবিয়ং জানায় কিয়ংজুন, সিয়ংবিং এবং জিনহো তাকে সবসময় বুলি করত। তার শরীরে অসংখ্য টর্চারের দাগ, অথচ তখন কেউ তাকে ওদের হাত থেকে বাঁচাতে আসেনি। সে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, অথচ জুনহি ক্লাস ক্যাপ্টেন হয়েও তাকে হেল্প করেনি। তাই ক্লাসমেটদেরকে দাবিয়ং বন্ধু মনে করে না। এরা কেউ বন্ধু হবার যোগ্যই না। দাবিয়ংয়ের কথায় জুনহি একদম চুপ হয়ে যায়। এদিকে ইয়ংসুর হঠাৎ খেয়াল হয় নাহিকে জুনহি একাই লুকিয়ে রেখেছিল। জুনহি শুধুমাত্র বলেছিল নাহিকে কোনো রুমে লুকিয়ে রাখা হয়েছিল। সে একবারও বলেনি নাহিকে সিলিংয়ের উপরে সিক্রেট চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে জাঙ্গুন কিভাবে জায়গাটার ব্যাপারে জানলো? কারণ সেই তখন ফার্স্টে জায়গাটা উকি মেরে দেখেছিল। আর এটা এমন এক জায়গা যেটা সহজে কারো চোখে পড়বে না। এই জন্য ইয়নসু জাঙ্গনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। জাঙ্গন এবার স্বীকার করে নেয় সে নিজেও একজন মাফিয়া, তাই সে এগুলো করতে বাধ্য হয়েছে। জাঙ্গন এতগুলো খুনের সাথে জড়িত এটা ইয়নসু কোনোভাবে মানতে পারছিল না। যদিও জাঙ্গন নিজে কাউকে খুন করেনি, তবে সে সবগুলো খুনের ইনস্ট্রাকশন দিয়েছে। এছাড়া ইয়নসু বুঝতে পারে সেদিন সার্ভিলেন্স রুমের সিসিটিভি ফুটেজ হয়তো আর কেউ নয়, জাঙ্গন নিজে ডিলিট করেছে। ইয়নসু তাকে হাত পা ধরে বলে সেজন্য এই মরণ গেমটা বন্ধ করে। ইয়নসু আর কারোর মৃত্যুকে সহ্য করতে পারছে না। তো এতক্ষণে রাত 12টা বেজে যায়। সবচেয়ে বেশি ভোট পাওয়ায় ইয়োনো মারা যায় আর বাকিরা ঘুমিয়ে পড়ে। জুনহিও এদিকে দাবিয়ংয়ের সাথে ঝামেলা করতে করতে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে দাবিয়ং জুনহিকে মেরে ফেলার চেষ্টা করে। তবে নিয়মটা তো তোমাদের আগেও বলেছি, মাফিয়ারা একা একা সিদ্ধান্ত নিতে পারবে না যে কাকে খুন করবে। তারা কিছু করার আগে সবার সাথে পরামর্শ করা লাগবে। আর দাবিয়ং ছাড়াও যেহেতু জাঙ্গন ও মাফিয়া, তাই জাঙ্গনের পারমিশন ছাড়া সে কাউকে মারতে পারবে না। এই জন্য সে জাঙ্গনের সাথে দেখা করে এবং বলে জুনহি তার পরিচয় জেনে গিয়েছে, তাই আগামীকাল শিওর তাকে ভোট দিয়ে মেরে ফেলা হবে। তখন জাঙ্গন একা হয়ে যাবে। সে একা হয়ে গেলে গেমটা সামলাতে পারবে না। এখানে মোট 6 জন প্লেয়ার বেঁচে আছে, তাই দুজনে বেঁচে থাকতে হলে বাকি 4 জনকে আজ রাতে মেরে ফেলতে হবে। জাঙ্গন বলে আমি ইয়নসু এবং জুনহিকে মারার দায়িত্ব নিচ্ছি, তুমি বাকি দুজনকে মেরে ফেলো। দাবিয়ংয়ের সন্দেহ ছিল জাঙ্গন তার নিজের বেস্ট ফ্রেন্ডকে মারতে পারবে কিনা। তাছাড়া জাঙ্গন এই পর্যন্ত নিজের হাতে কাউকে খুন করেনি। এই জন্য সে গোপনে ইয়নসুর মোবাইলটা চুরি করে নেয়, যাতে এটার মাধ্যমে বুঝতে পারে জাঙ্গন আসলে ইয়নসুকে খুন করেছে কিনা। এরপর সে বাকিদের মারতে চলে যায়। দাবিয়ং বাকিদের মেরে ফেলার পর খেতে বসে। প্রায় আধা ঘন্টা পরে জাঙ্গন মেসেজ দেয় সে ইয়নসুকে মেরে ফেলেছে। এটা শুনে দাবিয়ং ইয়নসুর মোবাইলটা চেক করে দেখে এটা এখনো অন আছে। এতে সে বুঝে যায় জাঙ্গন মিথ্যা বলেছে, সে এখনো ইয়নসুকে মারেনি। কারণ আমরা আগেও দেখেছি প্লেয়ার মরে গেলে তার ফোনটাও ডেড হয়ে যায়। তো দাবিয়ং জাঙ্গনের কাছে সন্দেহ প্রকাশ করলে জাঙ্গন তাকে স্টোরেজের ফ্রিজার রুমে এসে চেক করতে বলে। দাবিয়ং সোজা ফ্রিজার রুমে চলে যায় এবং শিওর হয়ে যায় জাঙ্গন তাকে মিথ্যা বলেছে। তাই সে রেগে গিয়ে জাঙ্গনকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। কিন্তু গেমের রুলস অনুযায়ী কোনো মাফিয়া আরেক মাফিয়াকে মারতে পারবে না, তাই দাবিয়ং তাকে মারতে ব্যর্থ হয়। তবে দাবিয়ংকে আসলে জাঙ্গন একই ট্রিক্স খাটানোর জন্য ফ্রিজার রুমে নিয়ে এসেছে। সে দাবিয়ংয়ের চোখে স্প্রে করে দিয়ে তাকে দুর্বল করে ইয়নসুর ফোনটা নিয়ে বাইরে পালিয়ে আসে এবং ফ্রিজারের দরজাটা বন্ধ করে দেয়। ফলে দাবিয়ং এই ফ্রিজার রুমে আটকা পড়ে যায়। সে যদি 30 মিনিট এই রুমে বন্দি থাকে তাহলে ঠান্ডার কারণে মারা যাবে। তো এরপরে জাঙ্গন ঘুমন্ত ইয়নসুর কাছে যায় এবং তার ফোনটা পাশে রেখে দেয়।
পরের দিন সকালে ইয়নসু এবং জুনহি দুজনেই ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ জাঙন তাদের মারেনি। ইয়নসু এতে বেশ অবাক হয় এবং জাঙনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি তো সবাইকে মেরে ফেলেছো, তাহলে আমাকে কেন বাঁচিয়ে রাখলে? জাঙন ইয়নসুকে এখানে কোনো উত্তর দেয় না। সে ওখান থেকে চলে যায় এবং ফ্রিজার রুমে গিয়ে দেখে দাবিয়ং দরজা ভেঙে পালিয়ে গিয়েছে। এটা দেখে সে কিছুটা চিন্তায় পড়ে যায়। সে দ্রুত দাবিয়ংকে ভোট দেয় এবং ইয়নসু আর জুনহিকে সতর্ক থাকতে মেসেজ দেয়, তারা যেন দাবিয়ংয়ের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে, তা না হলে দাবিয়ং তাদের দেখামাত্রই মেরে ফেলবে। জাঙনের মেসেজ পাওয়ার পরে জুনহি বলে সে দাবিয়ংকে খুঁজে বের করবে। ইয়নসু যেন রুমে চলে যায়। কথা মতো ইয়নসু রুমে চলে যায় এবং তার ব্যাগের দিকে নজর যায়। এই রিট্রিট সেন্টারে আসার দিনে ইয়নসুর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আমরা দেখেছিলাম জাঙন ইয়নসুর ব্যাগে একটা গিফট বক্স রেখেছিল। ইয়নসু এবার সেই বক্সটা খুঁজে পায় এবং সেটা খুলে একটা পেন ড্রাইভ পায়। সে পেন ড্রাইভটা ল্যাপটপে অন করে দেখে এখানে যে গেমটা খেলা হচ্ছে পুরো গেমের মডিউল এই পেন ড্রাইভে রয়েছে। মানে এই গেমটা আগে থেকে প্রি প্ল্যান ছিল এবং এই গেমের হোস্ট জাঙন নিজেই। তবে পরক্ষণে ইয়নসুর মনে হয় তার একটা ভুল হচ্ছে। আসলে জাঙনের কোনো অস্তিত্বই নেই। তার গ্রুপ ফটোর কথা মনে পড়ে, সেখানে স্কুলের সবাই থাকলেও জাঙন ছিল না। আসলে জাঙনই হলো সেইন। সেই জাঙনের রূপ ধরে এই গেমটা কন্ট্রোল করছিল। সব বুঝতে পেরে ইয়নসু হতবাক হয়ে যায়। এদিকে জুনহি দাবিয়ংকে খুঁজে বেড়াচ্ছিল, তখন তার সাথে জাঙনের দেখা হয়। জাঙন জুনহিকে হেল্প করতে চাইলে সে রিজেক্ট করে দিয়ে বলে জাঙনও মাফিয়া। এ সময় তাদের দুজনের কাছে দাবিয়ংয়ের মেসেজ আসে, ইয়নসুকে বাঁচাতে চাইলে তারা যেন ছাদে আসে। মেসেজ দেখা মাত্রই দুজনে ছুটে ছাদে চলে যায়। দাবিয়ং ইয়নসুর গলায় ছুরি ধরে দাঁড়িয়েছিল। ইয়নসুকে বাঁচাতে জাঙন দাবিয়ংকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এক পর্যায়ে তার মনোযোগ সরিয়ে ইয়নসুকে উদ্ধার করে। তখন দাবিয়ং আর জুনহির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দাবিয়ং জুনহির মাথায় পাথর দিয়ে আঘাত করে। এরপর সে জাঙনের দিকে তেড়ে আসে। সে জাঙনকে মেরে ফেললে নিয়ম ভঙ্গ করায় নিজেকেও মরতে হবে, তবুও বিশ্বাসঘাতকতা করায় দাবিয়ং জাঙনকে ছুরি মারে। কিন্তু আচমকা মাঝখানে ইয়নসু চলে আসে এবং ছুরিটা ইয়নসুর পেটে ঢুকে যায়। এবার জুনহি অনেক ক্ষেপে যায়। সে উঠে এসে দাবিয়ংকে মেরে ফেলে। এরপর সে ইয়নসুর কাছে ছুটে যায় এবং বাঁচানোর চেষ্টা করে। জাঙনও ইয়নসুর অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েছিল। ইয়নসু জাঙনের হাত ধরে বলে, আমি জানি তুমি কে। ইয়নসুর কথা শুনে জাঙন আরও বেশি আবেগী হয়ে যায়। এই মুহূর্তে ইয়নসুকে বাঁচানোর একটাই উপায়, সেটা হলো গেমটা বন্ধ করা। আর গেম বন্ধ করতে হলে হয়তো সিটিজেন অথবা মাফিয়া যে কোনো একটি টিমকে মরে যেতে হবে এবং আরেকটা টিমকে জিতে যেতে হবে। মাফিয়া টিমে শুধুমাত্র জাঙনই বেঁচে ছিল, তাই সে সিটিজেন টিমের ইয়নসু এবং জুনহিকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। জাঙন ছাদের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করে মারা যায়। ফলে এই গেমটাও অবশেষে কমপ্লিট হয়ে যায়। কিন্তু রহস্যের এখানে শেষ হয় না। কয়েক মুহূর্তের ভেতরে ইয়নসু গেমের দুনিয়া থেকে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। সে জ্ঞান ফিরে দেখে সে একটা মেশিনের ভিতরে শুয়ে আছে, তার মাথায় বিভিন্ন তার লাগানো। ইয়নসু মেশিন থেকে বের হয়ে দেখে শুধুমাত্র সে একাই না, বরং তার ক্লাসের প্রত্যেকেই এক একটা মেশিনে শুয়ে আছে আর এরা সবাই বেঁচে আছে। তবে একমাত্র তারই জ্ঞান ফিরেছে। ইয়নসু জুনহিকে দেখে তাকে ডাকার চেষ্টা করে, তবে এ সময় দুজন দম্পতি বেরিয়ে আসে এবং ইয়নসুকে বলে ওকে ডাকাডাকি করো না, ও যেভাবে আছে সেভাবেই থাকুক, না হলে ও পুরোপুরি কোমায় চলে যাবে। ইয়নসু এদের দেখে চিনতে পারে এরা সেইয়ের বাবা মা। ইয়নসুর আর বুঝতে বাকি থাকে না এরাই মূলত গেমটা কন্ট্রোল করছিল। সেইয়ের মা ইয়নসুকে বলে মৃত্যু অনেক ভয়ঙ্কর এবং কষ্টকর, তাই না? মূলত সেইয়ের মৃত্যুর জন্য তারা ক্লাসের সবাইকেই দায়ী ভাবত। এই জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ওরা এই গেমটা বানিয়েছে। এটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা গেম। এই যন্ত্রের মাধ্যমে সবাইকে ত্রিমাত্রিক দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে গেমটা খেলতে বাধ্য করা হয়েছিল। শুধু এই একবার না, বরং তাদেরকে মোট 12 বার এই গেমটা খেলানো হয়েছে, যাতে তারা বারবার মৃত্যুর ভয়াবহ অভিজ্ঞতা ফিল করতে পারে। প্রতিবার গেম শেষ হলে তাদের স্মৃতি মুছে দেওয়া হয় এবং আবারও গেম এরিনাতে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম 11 বার তো গেম ঠিকঠাকই চলছিল, কিন্তু 12তম বারে এসে ঝামেলা হয়ে যায়। গেমের জাঙন ক্যারেক্টারটা আসলে একটা এআই অ্যাসিস্ট্যান্ট। তাকে এমনভাবে ডেভেলপ এবং ডিজাইন করা হয়েছে গেমের লাস্ট পর্যন্ত সবাই মরে গিয়ে শুধুমাত্র জাঙনই বেঁচে থাকে। কিন্তু এই প্রথমবার ইয়নসুকে বাঁচাতে জাঙন নিজেই আত্মহত্যা করেছে। এই জন্যই মূলত সেইয়ের মা ইয়নসুকে জাগিয়ে তুলেছে, যাতে সে জানতে পারে গেম চলাকালীন কী এমন ঘটেছিল যার কারণে জাঙন এরকম করলো। সমস্যাটা বুঝে নিয়ে সে আবারও গেমটাকে আপডেট করতে চায়, যাতে সেম ঘটনা আর না ঘটে। ইয়নসু রিকোয়েস্ট করে এরকম না করতে, তবে সেইয়ের মা বলে তার মেয়ে নির্দোষ ছিল। ক্লাসের এক বদমাশ এডিটিং করে সেইয়ের একটা বাজে ভিডিও তৈরি করেছিল। এরপরে সেই ভিডিওটা পুরো স্কুলে এমনকি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। ক্লাসমেটরা সেইকে বুলি করতে শুরু করে, তাই অপমান সহ্য করতে না পেরে সেই সুইসাইড করে। মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সেইয়ের বাবা মা সেই গেমটা বানিয়েছে। সে ইয়নসুকে বলে তুমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তোমাকে ওকে বাঁচানো উচিত ছিল, কিন্তু তুমি ওকে সাপোর্ট দাওনি, তাই তুমিও অন্যদের মতোই অপরাধী। আর এই জন্য শাস্তি হিসেবে তোমরা আজীবন গেমের ফাঁদে আটকে থাকবে এবং বারবার মৃত্যুর অভিজ্ঞতা ফিল করবে। সব শুনে ইয়নসু অসুস্থ হয়ে পড়ে। সেইয়ের বাবা তাকে ধরে আবারও মেশিনে শুয়ে দেয়। ইয়নসু বলে সে সেইয়ের মৃত্যুর আগে তার ঘটনাটা জানতো না,
তাছাড়া সে সেইকে অনেক মিস করে। ইয়নসু রিকোয়েস্ট করে বলে সে সেইয়ের মৃত্যুর দায়ভার নেবে, কারণ সে বেস্ট ফ্রেন্ড হয়েও সেইকে হেল্প করতে পারেনি। তাকে শাস্তি দেবার বিনিময়ে সে বাকিদের ছেড়ে দিতে বলে, কিন্তু তবুও সেইয়ের মা কথাটা মেনে নেয় না। ইয়নসু আবারও সেন্সলেস হয়ে যায়। তবে সেইয়ের বাবা এই গেমটা বন্ধ করতে চাচ্ছিল, কিন্তু সেইয়ের মা গেমটা বন্ধ করতে দেয় না। তো তারা গেমের সিস্টেম চেক করে দেখে জাংওন ইয়নসুর সেটিং চেঞ্জ করে দিয়েছে, যার কারণে আর কখনোই ইয়নসুর স্মৃতি মুছে দেওয়া যাবে না। গেম এরিনাতে যাওয়ার পরে ইয়নসুর আগের গেমের স্মৃতি মনে পড়ে যায়। এছাড়া জাংওন নিজেও সুইসাইড করে গেমটা বন্ধ করার ইঙ্গিত দিয়েছে। সের বাবা বলে জাংওন সাধারণ এআই হয়েও এদেরকে বাঁচাতে চাইছে, তাহলে তাদের মেয়েও নিশ্চয়ই এমনটা চাইতো। সের মা মেয়ের মৃত্যুর ক্ষত কিছুতেই ভুলতে পারছিল না, তবুও সের বাবা তাকে সামলানোর চেষ্টা করে। যাই হোক, বেশ অনেকক্ষণ পরে ইয়নসুর জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে স্কুল বাসে আবিষ্কার করে। তবে এবার তার পাশে জাংওন ছিল না। সে আরেকটা সিটে জুনিকেও দেখতে পায়। ইয়নসু ধারণা করে সেয়ের মা হয়তো কনভিন্স হয়ে গেমটা বন্ধ করে দিয়েছে, এই জন্য তারা বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু একটু পরে ইয়নসুর মনে হয় এই রাস্তাটা চেনা চেনা লাগছে। সে পেছনে তাকিয়ে দেখে কয়েকজন আগেরবারের মতো মাফিয়া গেম খেলে হৈহুল্লোড় করছে, আর তাদের পাশে বসে আছে জাংওন। অর্থাৎ সেয়ের মা হয়তো জাংওনকে আবারও রিজেনারেট করেছে এবং গেমটাকে আপগ্রেড করে দিয়েছে। তবে ইয়নসুর স্মৃতি তখনও ঠিকঠাক ছিল, তাই সে বুঝতে পারে তাদেরকে আবারও গেম খেলতে নিয়ে যাওয়া হচ্ছে। সে জাংওনের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সেই সাথে ড্রামাটাও এখানে শেষ হয়ে যায়। তোমাদের কি মনে হয়, ইয়নসু জেগে ওঠার পর সে কি আবারও সেই গেম ইউনিটে প্রবেশ করেছিল, নাকি ফাইনালি সেয়ের মা এবার কনভিন্স হয়ে গেমটাকে বন্ধ করে দিয়েছিল? যদিও ড্রামা শেষে এটা সম্পূর্ণ আমাদের ক্লিয়ার করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নাইট হ্যাজ কাম ড্রামাটির এক্সপ্লেনেশন। খুব জলদি ফিরে আসবো নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। আপনাদের যদি কোনো নির্দিষ্ট চয়েস থাকে তাহলে সেটাও জানাতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।